ইকোনোমেট্রিক্স 1। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট প্রথম। আচ্ছা, ইকোনোমেট্রিক্স মিন্স ইকোনমিক মেজারমেন্ট। নর্মাল ইকোনোমেট্রিক্সটা হচ্ছে কি মিন্স করে হচ্ছে ইকোনমিক মেজারমেন্ট। আমরা ইকোনমিক্সে যাই পড়ি না কেন, যাই মেজার করি না কেন, ওইগুলোই মিন করে ইকোনোমেট্রিক্সে। ইকোনোমেট্রিক্স ইজ কনসার্নড উইথ দ্য এম্পিরিক্যাল ডিটারমিনেশন অফ ইকোনমিক লস। মানে ইকোনমিক্স যে সূত্রগুলো ছিল এগুলোর উপর ডিপেন্ড করা হচ্ছে কি ইকোনোমেট্রিক্সটা মূলত বিল্ড আপ হয়। এখানে তিনটা ফাংশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ডিমান্ড ফাংশন, কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এরপরটা দেওয়া আছে সাপ্লাই ফাংশন, কিউএস ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি। 3 নাম্বার দেওয়া আছে কনজাম্পশন ফাংশন, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এখানে হচ্ছে প্রথম কিউডি ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট প্যারামিটার আর বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপ। তো আমরা জানি ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কোএফিসিয়েন্ট প্যারামিটারটা নর্মালি নেগেটিভ হয়, মানে এ মাইনাস বিপি। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে দুইটাই পজিটিভ, এ প্লাস বিপি। আর কনজাম্পশন ফাংশনের ক্ষেত্রেও কি দুইটাই পজিটিভ, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। তাহলে এখানে এ হচ্ছে ইন্টারসেপ্ট প্যারামিটার আর বি হচ্ছে কি কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইকুয়েশন একটা জিনিস, ফাংশন একটা জিনিস, ঠিক আছে? তাহলে ইকুয়েশন গুলোকে কখন আমরা ফাংশন বলবো? হ্যাঁ, নর্মালি সব ধরনের ইকুয়েশন তো ফাংশন হয় না। তাহলে কোন কোন ইকুয়েশন গুলো আমাদের ফাংশন হবে? তিনটা ইকুয়েশন দেওয়া আছে। প্রথম হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 4, এরপরে দেওয়া আছে ডিমান্ড ফাংশন, এরপরে সাপ্লাই ফাংশন। সরি, ডিমান্ড ইকুয়েশন, সাপ্লাই ইকুয়েশন। এখন কথা হচ্ছে এই তিনটার মধ্যে আমরা পরের দুইটাকে ফাংশন বলতে পারবো, প্রথমটাকে ফাংশন বলতে পারবো না। কারণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 4 এই ইকুয়েশনটা ফাংশন না, কারণ আমরা জানি ফাংশন হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল লাগবে। এখানে ভেরিয়েবল দিয়েছে মাত্র একটা ওয়াই, সেই কারণে হচ্ছে কি ইটস নট এ ফাংশন, কারণ একটি মাত্র ভেরিয়েবল। পরের দুইটাতে দেখা যায় কিউ ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি ডিমান্ড ফাংশন, ডিমান্ড ইকুয়েশন, এরপর কিউ এস ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি সাপ্লাই ইকুয়েশন। এই দুইটাকে আমরা ফাংশন বলতে পারবো। তাহলে ইটস এ ফাংশন। 3 নাম্বারটাও ইটস এ ফাংশন, কারণ একের অধিক ভেরিয়েবল আছে। এখানে হচ্ছে কি ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে এবং সাপ্লাই ফাংশন হচ্ছে ফাংশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল আছে, এই কারণে আমরা কি বলবো এই দুইটা হচ্ছে ফাংশন। তাহলে ইকুয়েশন কখন ফাংশন হবে? যখন একের অধিক ভেরিয়েবল থাকবে কোনো ইকুয়েশনে, তখন সেটাকে আমরা ফাংশন বলবো। আর শুধুমাত্র একটা ভেরিয়েবল যদি থাকে তাহলে সেই ইকুয়েশনকে আমরা কি ফাংশন বলতে পারবো না। এরপর সে এক্সপ্লিসিট ফাংশন অথবা এক্সপ্লিসিট ইকুয়েশন, ইমপ্লিসিট ইকুয়েশন বা ফাংশন। এক্সপ্লিসিট কোনগুলো? এক্সপ্লিসিট হচ্ছে আমরা নরমালি বাইরে থেকে বাহ্যিকভাবে যে ফাংশন বা ইকুয়েশনটা দেওয়া থাকবে, সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু 4, কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, কিউ এস ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি, এগুলোকে আমরা এক্সপ্লিসিট ফাংশন অথবা ইকুয়েশন বলবো। আর যখন আমরা ভিতরের বা অন্তর্নিহিত কোনো একটা ভেরিয়েবলের মান বের করব, তখন সেটাকে আমরা ইমপ্লিসিট ধরবো। সাপোজ কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি দেওয়া আছে আমাদের, এই কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এটাকে আমরা এক্সপ্লিসিট ফাংশন বলতেছি। কিন্তু যদি আমরা এখান থেকে প্রাইসের মান বের করি, পি এর মান বের করতে চাই, তাহলে পি এর মান যদি আমরা বের করি, পিটা যেহেতু আমাদের ভেতরে অন্তর্নিহিত আছে, সেটাকে হচ্ছে কি আমরা ক্যালকুলেট করে বের করতে হবে। সেই কারণে সেটাকে পি এর মান বের করার পরে যে মানটা আসবে বা যে ফাংশনটা আসবে, সেটাকে আমরা কি বলবো? ইমপ্লিসিট। তাহলে সাপোজ এদিকে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, বাম পাশ ডান পাশ করলে কি হবে? বিপি ইজ ইকুয়াল টু এ মাইনাস কিউডি, দেন হচ্ছে পি রেখা বি দ্বারা অপর পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ বাই বি মাইনাস কিউডি ডিভাইড বাই বি। তাহলে পি ইজ ইকুয়াল টু এ বাই বি মাইনাস কিউডি ডিভাইড বাই বি, এটাকে আমরা বলবো ইমপ্লিসিট বা অন্তর্নিহিত ফাংশন। তাহলে বোঝা গেছে, বাহ্যিকভাবে যেটা দেওয়া থাকবে বা যেটা ভেরিয়েবলটা বা যে ইকুয়েশনটা বা ফাংশনটা দেওয়া থাকবে, সেটাকে বলবো আমরা এক্সপ্লিসিট। আর যখন ভেতর থেকে কোনো একটা কিছুর মান বের করবো আমরা, তখন সেটাকে বলবো ইমপ্লিসিট ফাংশন। এখন হচ্ছে ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে স্টোকেস্টিক আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। স্টোকেস্টিকটা হচ্ছে পরিবর্তনশীল ফাংশন, যেটা মান পরিবর্তন হবে। আর ডিটারমিনিস্টিক হচ্ছে নির্দিষ্ট একটা মান দেওয়া থাকবে, যেটা চেঞ্জ হবে না, সেটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক ফাংশন। সাপোজ বাম পাশে কিউ ডি ইকুয়াল এ মাইনাস বিপি, এখানে এ এবং বি এই দুইটার মান কিন্তু আমরা জানি না। ঠিক আছে? তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা মানগুলো না জানবো, ততক্ষণ পর্যন্ত সেটা কি আমরা যে কোনো মান বের করতে পারবো বা যে কোনো মান আমরা কি এজিউম করে ধরে নিতে পারবো। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি স্টোকেস্টিক ফাংশন। আর ডান দিকে ডিটারমিনিস্টিক ফাংশনের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এখন সাপোজ এর মান পাইলাম আমরা 20 আর বি এর মান পাইলাম 2, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2পি। এখানে 20 এবং 2 কিন্তু ফিক্সড, এই দুইটা মান আমরা পাইছি, ক্যালকুলেট করে পাইছি অথবা এজিউম করে ধরে নিছি। এখন মান দুইটা কিন্তু ফিক্সড, এটা চেঞ্জ হবে না, সেই কারণে সেটাকে আমরা কি বলবো? ডিটারমিনিস্টিক ফাংশন। তাহলে স্টোকেস্টিক ফাংশনের ক্ষেত্রে আমরা মান পরিবর্তন হবে, আর ডিটারমিনিস্টিক ফাংশনের ক্ষেত্রে মানটা নির্দিষ্ট থাকবে। ঠিক আছে? তাহলে এখানে এ এবং বি এর মান আমাদের জানা অথবা নির্দিষ্ট। তাহলে বাম পাশে আসি, স্টোকেস্টিক ফাংশনের ক্ষেত্রে সাপোজ কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কিউডি ডিমান্ড ফাংশনটাকে যদি আমরা কি প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে মানটা যদি আমাদের গ্রেটার দেন জিরো আসে অথবা ইকুয়াল জিরো আসে, মানে পজিটিভ মান আসে, তাহলে হচ্ছে কি আমরা বি 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 হচ্ছে কি আমাদের স্লোপ অথবা কোএফিসিয়েন্ট প্যারামিটার, এই বি এর মানটা কি আমাদের পজিটিভ আসবে। আর যদি ডিফারেন্সিয়েশন প্রাইস হিসাবে কি ডিমান্ড ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা মানটা যদি নেগেটিভ আসে অথবা লেস দেন অর ইকুয়াল জিরো আসে, তাহলে আমরা কি বলবো? বি এর মানটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপটা হচ্ছে আমাদের নেগেটিভ। আর যদি মানটা আমাদের জিরো আসে, তাহলে তো জিরো। বোঝা গেছে? তাহলে ডিফারেন্সিয়েশন করার পর প্রাইস হিসাবে ডিফারেন্সিয়েশন করার পরে যদি আমরা মানটা পজিটিভ আসে, তাহলে বি এর মান আমরা পজিটিভ ধরে নেব। আর যে মানটা যদি আমাদের লেস দেন ইকুয়াল জিরো অথবা নেগেটিভ আসে, তাহলে আমরা কি বি অথবা কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপটাকে আমরা কি বলবো? নেগেটিভ বলবো।
দেন একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ কিউডি মানে ডিমান্ড ফাংশন 50 প্রাইস 1, এরপরে 47 2, 54 3, 40 4, 46 5। তাহলে এইরকম র ডেটা থেকে এ এবং বি এর মান বের করার জন্য একই সাথে স্ট্যাটিস্টিক্যাল ফরম্যাট ব্যবহার করব এবং ম্যাথমেটিক্যাল মেথড ব্যবহার করব। তাহলে এবং এই দুটো একসাথে মিলে পুরোটা হলো ইকোনোমেট্রিক্স এর ব্যবহার। তাহলে আলটিমেটলি আমাদের ইকোনোমেট্রিক্সে যখন আমরা ক্যালকুলেট করব বা কোনো কিছু বের করতে যাব, তাহলে আমরা কি লাগবে, স্ট্যাটিস্টিক্যাল ফরম্যাটও লাগবে, ম্যাথমেটিক্যাল মেথডও লাগবে। তাহলে ইকোনোমেট্রিক্স এর মধ্যে কি স্ট্যাটিস্টিক্যাল ফরম্যাট বলি, ম্যাথমেটিক্যাল মেথড বলে অথবা ইকোনমিক মেজারমেন্ট বলে সবকিছুই কি অন্তর্নিহিত আছে। ইকোনোমেট্রিক্স মিন্স ইকোনমিক মেজারমেন্ট, যেটা বললাম যে ইকোনোমেট্রিক মিন্স ইকোনমিক মেজারমেন্ট, মানে অর্থনীতির যে মেজারমেন্ট গুলো আছে এগুলো মিলিয়ে হচ্ছে কি আমাদের মূলত ইকোনোমেট্রিক্স। সাপোজ ডিমান্ড ফাংশন দেওয়া আছে, কিউ ডিজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস, তাই তো প্রাইসের উপর ডিপেন্ড করে ডিমান্ড ফাংশনটা কি বিল্ড আপ হয়। তাহলে কিউ ডিজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস। সাপোজ এখান থেকে যদি আমরা কিউডি ফাংশনকে যদি আমরা প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে লেস দেন আর ইকুয়াল যদি জিরো আসে, তাহলে তো একটু আগে বলে আসছিলাম যে যদি নেগেটিভ মান আসে তাহলে কি বি এর মানটা নেগেটিভ হবে, আর অপর দিকে কি এ হচ্ছে কি ইন্টারসেপ্ট প্যারামিটারটা পজিটিভ হবে, আর কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপটা কি আমাদের নেগেটিভ হবে। আচ্ছা, সাপোজ এক নাম্বার একটা ফাংশন দেওয়া আছে, কিউ ডিজ ইকুয়াল টু এ প্লাস বিপি প্লাস ইউ। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর স্টোকেস্টিক। আর যখন আমরা কিউডি ক্যাপ ইজ ইকুয়াল টু এ ক্যাপ প্লাস বিটা বি ক্যাপ পি লিখবো, তখন সেটা হবে ইকোনোমেট্রিক্স এর ইকুয়েশন অথবা ফাংশন। কারণ হচ্ছে কি, ক্যাপ মানে কি, ক্যাপ মানে হচ্ছে এস্টিমেটেড ভ্যালু বা এস্টিমেটেড ডাটা। আমরা হচ্ছে মেন যে নিউমেরিক্যাল ডাটা বা ভ্যালু দেওয়া থাকবে সেটা থেকে আমরা ক্যালকুলেট করার পরে আলটিমেটলি আমরা যে মানটা পাবো, ফাইনাল বা ডিটারমিনিস্টিক যে মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের ইকোনোমেট্রিক্স এর টার্মে। তখন আমরা সেটার উপর কি ক্যাপ ধরে নেব। তাহলে ক্যাপ ধরলে আমরা মানটা কি ফিক্সড হয়ে যাবে, ডিটারমিনিস্টিক অথবা কি, এটাকে আমরা কি বলবো, ইকোনোমেট্রিক্স ইকুয়েশন বলবো। আর প্রথমে যেহেতু আমাদের ক্যাপ নাই, মানে হচ্ছে কি নিউমেরিক্যাল যে মানটা বা প্রথম ইনিশিয়াল অবস্থায় যে মানটা দেওয়া থাকবে সেটা। এখন ইউটা আসলো কোত্থেকে? এখন কথা হচ্ছে ইউটা হচ্ছে আমাদের ডিস্টারবেন্স টার্ম, সেটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে। মানে ডিস্টারবেন্স টার্ম হচ্ছে কি, নরমালি কিউডি ইজ ইকুয়াল টু এ প্লাস বিপি, এতটুকু করার পর আমরা এস্টিমেট করার সময় অনেক সময় দেখা গেছে যে পুরোপুরি মানটা আমরা পাই না, অথবা হচ্ছে কি একটা এজিউমিং মান ধরে নিতে হয়। তখন যে মানে এক্সপ্লেন করার পর আনএক্সপ্লেন যে টার্মটা থাকে, মানে হচ্ছে এস্টিমেট করার পরে মানে যে অংশটা হচ্ছে আমাদের অবশিষ্ট থেকে যায় বা পুরোপুরি ক্যালকুলেট করা হয় না, ওই জিনিসটা হচ্ছে আমরা মূলত ইউর মধ্যে কি করি, আমরা অন্তর্নিহিত করি। মানে ইউটা হচ্ছে আমাদের মূলত ডিস্টারবেন্স টার্ম, একটু পরে হচ্ছে এটা নিয়ে আলোচনা আছে। শুধুমাত্র ইকোনোমেট্রিক্সে একই সাথে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর কি আলোচনা করা হয়। এখন আসি স্পেসিফিকেশন অফ দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ কনজাম্পশন। এখন আসি কনজাম্পশনের ক্ষেত্রে, কনজাম্পশন ফাংশনের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল মডেল যে স্পেসিফিকেশন আছে। সাপোজ কিনস পোস্টুলেটেড এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন কনজাম্পশন এন্ড ইনকাম। কিনস হচ্ছে কি সর্বপ্রথম পজিটিভ রিলেশনশিপ দেখাচ্ছে কিসের মধ্যে, কনজাম্পশন এবং ইনকামের মধ্যে। সাপোজ ইকুয়েশনটা ধরি, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স, যেখানে বিটা টু এর মান হচ্ছে জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত। যেহেতু পজিটিভ রিলেশনশিপ, সেই ক্ষেত্রে কি আমরা বিটা টুটা কি আমাদের ইন্টারসেপ্ট কোফিসিয়েন্ট প্যারামিটার, বিটা টুটা হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট প্যারামিটার, আর বিটা ওয়ান হচ্ছে ইন্টারসেপ্ট প্যারামিটার, কোফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপ বিটা টুটা। তাহলে আমরা যেহেতু পজিটিভ রিলেশনশিপ বুঝাইছি, তাহলে অবশ্যই কি বিটা টু এর মানটা কি আমাদের জিরো থেকে ওয়ান মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে কি পজিটিভ মান আসবে। আচ্ছা, যেখানে ওয়াই হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, এক্স হচ্ছে ইনকাম, আর বিটা ওয়ান বিটা টু হচ্ছে কি আমাদের প্যারামিটার্স, যে জায়গায় বিটা ওয়ানটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট প্যারামিটার আর বিটা টুটা হচ্ছে কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপ। আচ্ছা, এরপর আসি দ্য স্লোপ অফ কোএফিসিয়েন্ট বিটা টু মেজার্স দ্য এমপিসি। এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। আচ্ছা, the consumption expenditure is the dependent variable and income is the independent or explanatory variable। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াইটা বিল্ড আপ হচ্ছে, তাহলে সেহেতু এক্সটা হচ্ছে আমাদের মূলত কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট অথবা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। আর এই স্লোপটা হবে কি আমাদের কোএফিসিয়েন্ট বিটা টু মেজার্স দ্য এমপিসি। যে স্লোপটা পাবো, এই স্লোপটা আমাদের কি করবে, কনজাম্পশন ফাংশনের ক্ষেত্রে যে স্লোপটা পাবো সেই স্লোপটা আমাদের মেজার করবে এমপিসি অথবা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে এদিকে হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের ইনকাম জিরো, এখানে এতটুকু অংশ হচ্ছে বিটা ওয়ান, আর এই জায়গা হচ্ছে কি আমাদের বিটা টু, আর ওয়ান হচ্ছে কি এমপিসি। মানে এই জায়গায় স্লোপটা হচ্ছে কি আমাদের এই যে ডেল, মানে এই দুইটার পার্থক্য অথবা হচ্ছে কি আমাদের রেশিওটা করার পর আমরা যে স্লোপটা আসবে সেটা হচ্ছে আমাদের এমপিসি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি স্পেসিফিকেশন অফ দ্য ইকোনোমেট্রিক মডেল অফ কনজাম্পশন। এখন পড়ছিলাম আমরা ম্যাথমেটিক্যাল মডেল অফ কনজাম্পশন, এখন আসি ইকোনোমেট্রিক মডেলের ক্ষেত্রে। তাহলে আমাদের কি ইকোনোমেট্রিক মডেলের ক্ষেত্রে আমরা জানি কি নর্মালি হচ্ছে পুরোপুরি এক্সপ্লেইন করা হয়, মানে সবটা মান নিয়ে ধরা হয়। সেক্ষেত্রে আমাদের যে ডিস্টারবেন্স টার্মটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইউর মধ্যে অন্তর্নিহিত থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন করে কি ইউটা যোগ হবে। হেয়ার ইউ ইজ নোন অ্যাজ দ্য ডিস্টারবেন্স অর ইরর টার্ম। তাহলে ইউটা হচ্ছে কি আমাদের ডিস্টারবেন্স টার্ম অথবা ইরর টার্ম। ইট ইজ এ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল মানে কি স্ট্যাটিস্টিক ভেরিয়েবল, যেটা হচ্ছে অনির্দিষ্ট, মানে হচ্ছে যে কোনো মান গ্রহণ করতে পারে। দিস ইকুয়েশন ইজ অলসো নোন অ্যাজ লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল
হিসেবে পরিচিত। লিনিয়ার রিগ্রেশন মডেল কি, যে পাওয়ার যদি আমাদের 1 হয়, ঠিক আছে, তাহলে পাওয়ার যদি 1 এর উপরে হয়, 2 3 4 হয়, তাহলে সেটাকে আমরা বলি কি নন লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে এটার পাওয়ার, মানে মেন কথা হচ্ছে পাওয়ার থাকবে না। 1 মানে কি পাওয়ার থাকা যে কথা, না থাকে কি কথা, তাহলে লিনিয়ার রিগ্রেশন মডেল। আর এদিকে এই যে ইউ দ্বারা বোঝাইছে হচ্ছে কি আমাদের এই যে ডিস্টারবেন্স টার্ম, মানে কি ধরো যে এটা হচ্ছে এসআরএফ ফাংশন, স্যাম্পল রিগ্রেশন মডেল ফাংশন, এটাকে বলতে পারি। তাহলে এটার উপরে অথবা নিচে হচ্ছে কি আমাদের আনএক্সপ্লেন যে মানগুলা থাকবে বা ডাটাগুলা থাকবে, সেটা হচ্ছে ইউর মধ্যে অন্তর্নিহিত থাকবে, সেটা হচ্ছে আমাদের ডিস্টারবেন্স টার্ম। এটা হচ্ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এখন আসি চ্যাপ্টার 1। সাপোজ ইকোনোমেট্রিক্স এর এখানে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে অ্যাপ্লাইড। থিওরিটিক্যালও দুই ভাগ, ক্লাসিক্যাল বাইসিয়ান, এবং অ্যাপ্লাইডও দুই ভাগ, ক্লাসিক্যাল বাইসিয়ান। এখন হচ্ছে দ্য নেচার অফ রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস এর নেচার। দ্য টার্ম রিগ্রেশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ফ্রান্সিস গ্যালটন। ফ্রান্সিস গ্যালটন হচ্ছে একজন বিজ্ঞানী, ওনার সর্বপ্রথম হচ্ছে রিগ্রেশনটা পরিচিত করেছেন। রিগ্রেশন অ্যানালাইসিস গ্যালটনস ল নামে পরিচিত, যেহেতু উনি এটাকে সর্বপ্রথম পরিচয় দান করেছেন, সেই কারণে ওনার নাম অনুসারে এটাকে গ্যালটনস ল নামে পরিচিত। আচ্ছা, তিনি বলেছিলেন কি, একটা মেজারমেন্ট বলছিলেন যে টল প্যারেন্টস টু টল চিলড্রেন, মানে যারা স্বভাবত হচ্ছে লম্বা পিতামাতা, তাদের ছেলে মেয়ে হচ্ছে কি লম্বা হবে। আর শর্ট প্যারেন্টস টু শর্ট চিলড্রেন, মানে যারা পিতামাতা হচ্ছে খাটো, তাদের ছেলে মেয়ে কি সচরাচর খাটো হয়। মানে চিলড্রেনদের এভারেজ হাইট, টল অ্যান্ড শর্ট ওয়াইজ প্যারেন্টসদের এভারেজ হাইটের সমান হবে। তার মানে কি চিলড্রেনদের মানে বাচ্চা কাচ্চার যে এভারেজ হাইট হবে, সেটা হবে কি তাদের পিতামাতার এভারেজ হাইটের সমান হবে। মানে যারা লম্বা পিতামাতা, তাদের বাচ্চা কাচ্চা স্বভাবত লম্বা হবে। যারা শর্ট, তাদের বাচ্চা কাচ্চাও কি শর্ট হবে। মোর ও রিগ্রেস প্রত্যাবর্তন করবে। আচ্ছা, মোভার রিগ্রেস প্রত্যাবর্তন করবে। আচ্ছা, এরপর হচ্ছে গ্যালটনস ল অফ ইউনিভার্সাল রিগ্রেশন ওয়াজ কনফার্ম বাই হিজ ফ্রেন্ড কার্ল পিয়ারসন। এই যে গ্যালটনস এর ল, যে উনি যে একটা ইউনিভার্সাল রিগ্রেশন দিলেন, যে এই যে টল প্যারেন্টস টু টল চিলড্রেন, শর্ট প্যারেন্টস টু শর্ট চিলড্রেন, এটাকে এরপরে তার ফ্রেন্ড কার্ল পিয়ারসন হচ্ছে কি উনি এটাকে কনফার্ম করছেন। কিভাবে? কার্ল পিয়ারসন একটা হচ্ছে কি, উনি নর্মালি হচ্ছে এজিমিং এর মতো করে একটা মান দিচ্ছেন, যে আমি দেখলাম এরকম লম্বা পিতামাতা লম্বা ছেলে মেয়ে হয়, শর্ট পিতামাতা শর্ট ছেলে মেয়ে হয়। কিন্তু কার্ল পিয়ারসন হচ্ছেন, উনি মেজারমেন্ট করছেন, যে 1000টা নমুনা নিছেন, নেওয়ার পরে উনি এটা থেকে ক্যালকুলেট করার পরে, তো উনি হচ্ছে কি পরীক্ষিত একটা মান দিচ্ছেন। যে উনি বলছেন যে কার্ল পিয়ারসন 1000 জনের রেকর্ড পর্যবেক্ষণ করে বলেছেন যে ইন টল গ্রুপ, যারা লম্বা পিতামাতা আছে তাদের, মানে টল লম্বাদের গ্রুপের মধ্যে, এভারেজ হাইট অফ সন্স, মানে ছেলে মেয়েদের যে এভারেজ হাইটটা, সেটা কি পিতামাতার এভারেজ হাইট থেকে কম হবে। গ্যালটন বলছিল বরাবর সমান হবে, কিন্তু কার্ল পিয়ারসন বলছে লম্বা পিতামাতাদের হাইট থেকে কম হবে কি এভারেজ হাইট অফ সন্স। আর ইন শর্ট গ্রুপের মধ্যে এভারেজ হাইট অফ সন্স গ্রেটার দেন ফাদার হাইট। তার মানে কি উনি বলছেন যে লম্বা পিতামাতাদের যে ছেলে মেয়ে লম্বা হবে না, একটু কম হবে, মানে একটু এভারেজ হাইটটা তাদের থেকে একটু কম হবে পিতামাতার থেকে। আর শর্ট গ্রুপের ক্ষেত্রে যে পিতামাতার যে শর্ট হাইট আছে, এদের থেকে সন্তানদের যে এভারেজ হাইটটা একটু বেশি হবে। এন্ড ইটস কল্ড রিগ্রেশন টু মেডিওক্রিটি। এটার নাম দিয়েছেন রিগ্রেশন টু মেডিওক্রিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্ল পিয়ারসনটা ঠিক উনি পরীক্ষিত একটা মান দিচ্ছেন, কি গ্যালটনস ল থেকে একটু ডিফারেন্ট। কোরিলেশন ইজ রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস, কার্ল পিয়ারসন ল। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আমরা পড়ে আসছি। কার্ল পিয়ারসনের ল, কোরিলেশন বের করার সময় আর ইজ ইকুয়াল টু কি সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে কার্ল পিয়ারসনের ল। আর মানে উনি যেই সূত্রটা ফলো করেছে, এই 1000 জনের রেকর্ড পর্যবেক্ষণ করে মানগুলা বের করছেন। তাহলে কার্ল পিয়ারসন সূত্র দিয়ে প্রমাণ করছেন, আর গ্যালটন হচ্ছে কি সূত্র ছাড়া প্রমাণ করছেন। And actually, regression analysis is concerned with the study of the dependence of one variable. রিগ্রেশন অ্যানালিসিসটা হচ্ছে কি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড, মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর ওয়ান অর মোর আদার ভেরিয়েবলস, যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, মানে এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল, উইথ এ ভিউ টু এস্টিমেটিং, মানে আমরা হচ্ছে কি এস্টিমেট মানে কি ক্যালকুলেট অথবা কি আমরা মানগুলা নিয়ে কাজ করার পরে এস্টিমেটিং পপুলেশন মিন অর এভারেজ ভ্যালু অফ দ্য ফর্মার ইন টার্মস অফ দ্য নোন অর ফিক্সড ভ্যালুস অফ দ্য লেটার। তার মানে কি মূলত রিগ্রেশন অ্যানালিসিসটা আমরা মূলত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং এটাকে আমরা এভারেজ মিন অথবা হচ্ছে কি এভারেজ ভ্যালু মাধ্যমে এস্টিমেট করার পর আমরা ফাইনাল যে ভ্যালুটা পাবো, সেটা রিগ্রেশন অ্যানালিসিসের ফাইনাল ভ্যালু হিসেবে ক্যালকুলেট হবে। এখন সাপোজ তিনটা ফাংশন, একটা হচ্ছে ডিমান্ড ফাংশন কিউ ইজ ইকুয়াল ফাংশন অফ প্রাইস, কিউ এস ইজ ইকুয়াল ফাংশন অফ প্রাইস, কনজাম্পশন ফাংশন সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই অথবা ইনকাম। এখন আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো, এই যে বাম পাশের গুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ বাম পাশের গুলো কি সাধারণত ডান পাশের গুলোর উপর ডিপেন্ড করতেছে, প্রাইস এবং ইনকামের উপর ডিপেন্ড করতেছে কি ডিমান্ড সাপ্লাই ফাংশন এবং কি কনজাম্পশন ফাংশন। তাহলে বাম পাশের গুলোকে আমরা বলতে পারি কি নরমালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডান পাশের যে প্রাইস এবং ইনকাম আছে সেটাকে আমরা বলতে পারি কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। কোরিলেশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্দিষ্ট করে বলা যাবে না। কোরিলেশনে কি আমরা নির্দিষ্ট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারবো না, কিন্তু রিগ্রেশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ক্লিয়ার? কোরিলেশন আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্দিষ্ট করে বলতে পারবো না, আর রিগ্রেশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। রিগ্রেশন মডেল সাপোজ কিউডি ক্যাপ ইজ ইকুয়াল টু এ ক্যাপ মাইনাস বিটা ক্যাপ পি।
তার মানে এটা হচ্ছে আমাদের কি ইন্টারসেপ্ট প্যারামিটার, আর বিটা বিটা গ্যাপটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা কি স্লোপ। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন। এটিগুলো হচ্ছে নর্মালি এমনি দেওয়া আছে যে গ্যালটন স্লোতে স্কেটার ডায়াগ্রাম দেখা যায়। এখানে বলছে যে বাম পাশে দেওয়া আছে হচ্ছে সন্স হাইট ইনসিস, আর নিচে দেওয়া আছে ফাদার্স হাইট ইনসিস এর পরিমাণ দেওয়া আছে। ফাদার্স এর হাইটটা কি ফিক্সড, আর সন্স এর হাইটটা কি ফিক্সড না, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা হচ্ছে যেগুলো মানগুলো দ্বারা আমরা ছেদ করে যাবে সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন। এই কোন মানগুলো ছেদ করে যাবে, মিন ভ্যালু গুলা, এভারেজ ভ্যালু গুলাকে ছেদ করে গেলে আমরা যে লাইনটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো কি রিগ্রেশন লাইন। এরপরটা দেওয়া আছে আমাদের গ্রাফিক্যালি প্রকাশ করলে তাই স্কেটার ডায়াগ্রাম হবে। এদিকে দেওয়া আছে হাইট আর এদিকে দেওয়া আছে এজ, মানে আমাদের বয়স অনুযায়ী হাইট আমাদের কিরকম হতে পারে। সেম এখানে মিন ভ্যালু অথবা এভারেজ ভ্যালু সবার তো সমান হয় না। 10 বছর বয়সে কারো হাইট হয় দেখা যাচ্ছে যে 4 ফিট 7 বা 8 ইঞ্চি, আবার কারো হাইট 5 ফিট হয়ে যায়। বা দেখা যাচ্ছে 20 বছর বয়সে কারো হাইট 6 ফিট হয়ে যায়, আবার কারো হাইট কি 5 ফিট 4-5 থাকে। ওই যে মিন ভ্যালু গুলা, এভারেজ ভ্যালু গুলা, ওইটা থেকে যেগুলা সবগুলা ছেদ করে গেলে আমরা রিগ্রেশন লাইন ক্রিয়েট হবে। এটাই আমরা কি স্কেটার ডায়াগ্রাম যেহেতু গ্রাফিক্যালি প্রকাশ করলাম। এখন আসি ইকোনমিক্সে আমরা কনজাম্পশন ফাংশন পড়ছি কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, বি হচ্ছে কি আমাদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। আর ইকোনোমেট্রিক্স আমরা পড়বো কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, সাথে কি আসবে আমাদের ইউআই, ইরর টার্ম অথবা ডিস্টারবেন্স টার্ম। কারণ ইকোনোমেট্রিক্সে তো আমরা সবগুলা এক্সপ্লেন আনএক্সপ্লেন সবগুলা টার্ম নিয়ে কি আমরা মেজার করি। একজন মনোপলিস্ট যে কিনা প্রাইস ওর আউটপুট ফিক্স করতে পারে, মনোপলিস্ট মানে কি যে একাই হচ্ছে একটা মার্কেটকে হোল্ড করবে, সে হচ্ছে কি প্রাইস অথবা আউটপুট কি ফিক্স করতে পারে। তার মূল টার্গেট হলো বি, মানে কি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম হচ্ছে কি রেসপন্স টু দ্য ডিমান্ড ফর এ প্রোডাক্ট টু চেঞ্জ ইন প্রাইস কে জানা। তার মেইন টার্গেট হচ্ছে বি কে জানা, মানে কি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম জানা মানে হচ্ছে কি একটা রেসপন্স অফ দ্য ডিমান্ড ফর এ প্রোডাক্ট টু চেঞ্জ ইন প্রাইস। একটা প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস যদি সে বাড়ায় অথবা কমায়, সেই অনুসারে একটা মানুষের ডিমান্ড কি পরিমাণ চেঞ্জ অথবা পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা তার হচ্ছে কি মেইন টার্গেট হচ্ছে জানা। যে আমি একটা প্রাইস, একটা প্রোডাক্ট হচ্ছে সাপোজ একটা মোবাইল ফোন মার্কেটে অনেক ভালো চলতেছে, এই মোবাইল ফোনটার দাম আমি হঠাৎ করে বাড়াই দিলাম যেহেতু ভালো চলতেছে, তখন মানুষের ডিমান্ডটা কি পরিমাণ হবে, ফল করবে নাকি আগের মতোই থাকবে, এই জিনিসটা জানা হচ্ছে একজন মনোপলিস্টের মেইন টার্গেট। সাপোজ ডেল কিউডি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটা, সরি বি ডেল পি, মানে প্রাইস অফ ইলাস্টিসিটি। এই জায়গায় বিটা হবে কি আমাদের প্রাইস অফ ইলাস্টিসিটি, যেহেতু যেহেতু চেঞ্জেবল মান আসছে, মানে মেইন কথা হচ্ছে আমাদের প্রাইস চেঞ্জ করার কারণে আমাদের ডিমান্ড ফাংশন কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি। ইন লেবার ইকোনমিক্স ইকোনমিস্ট মে ওয়ান্ট টু স্টাডি দ্য রেট অফ চেঞ্জ। লেবার ইকোনমিক্সে সাধারণত কি একজন ইকোনমিস্ট হচ্ছে কি মে ওয়ান্ট টু স্টাডি দ্য রেট অফ চেঞ্জ অফ মানি ওয়াইজ, মানি ওয়াইজের চেঞ্জটা উনি জানতে চায় ইন রিলেশন টু দ্য আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্টের রেটের চেঞ্জের কারণে মানি ওয়াইজের কি চেঞ্জ হয়, অথবা মানি ওয়াইজ চেঞ্জের কারণে আনএমপ্লয়মেন্ট রেটের কি চেঞ্জ হয়। এটা হচ্ছে নর্মালি আমরা হচ্ছে কি লেবার ইকোনমিক্স জানি, এবং সেই যে কার্ভের মাধ্যমে আমরা ড্র করি সেটাকে আমরা বলি ফিলিপস কার্ভ। তাহলে ফিলিপস কার্ভ হচ্ছে কি চেঞ্জ ইন মানি ওয়াইজ টু দ্য আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেটের ক্ষেত্রে মানি ওয়াইজের কি পরিমাণ চেঞ্জ হয়। তাহলে বাম পাশে দেওয়া আছে রেট অফ চেঞ্জেস অফ মানি ওয়াইজেস, নিচে দেওয়া আছে আনএমপ্লয়মেন্ট রেট, ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এরপর আসি ফ্রম মানিটারি ইকোনমিক্স আদার থিংস রিমেনিং দ্য সেম। মানিটারি ইকোনমিক্সে বাকি সবকিছু যখন রিমেনিং দ্য সেম থাকবে, মানে আদার থিংস রিমেনিং দ্য সেম, পাই বাড়বে, কে কমবে। আর কে হচ্ছে কি আমাদের মানি ডিভাইডেড বাই ইনকাম, আর পাইটা হচ্ছে আমাদের ইনফ্লেশন। তাহলে এদিকে দেওয়া আছে যে এক্সপ্লেনেশনটা, দ্য হায়ার দ্য রেট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন রেট যদি বাড়ে, দ্য লোয়ার দ্য প্রপোর্শন অফ দ্য ইনকাম দ্যাট পিপল উড ওয়ান্ট টু হোল্ড ইন দ্য ফর্ম অফ মানি। তার মানে কি পাই যদি বা ইনফ্লেশন যদি বাড়ে, কে কমবে, কেটা হচ্ছে কি আমাদের মানি ডিভাইড বাই ইনকাম, মানে হচ্ছে কি মানি ডিভাইড বাই ইনকাম হচ্ছে কি আমাদের ইনকাম দ্যাট পিপল উড ওয়ান্ট টু হোল্ড ইন দ্য ফর্ম অফ মানি। মানুষ কি পরিমাণ হচ্ছে ইনফ্লেশন রেট বাড়লে মানুষ কি পরিমাণ হচ্ছে হাতে টাকা গচ্ছিত রাখবে, মানে আমাদের হাতে তো সাধারণত আমরা সবাই সেভিংস করি তাই তো, তাহলে আমাদের হাতে হচ্ছে কি সেভিংস এর পরিমাণটা কি পরিমাণ চেঞ্জ হবে, এই জিনিসটা হচ্ছে কি ইনফ্লেশন রেটের সাপেক্ষে। এই জিনিসটা হচ্ছে কি দেখাইছে যে আমরা যদি ইনফ্লেশন রেটটা বেড়ে যায় তাহলে আমরা কি হাতে টাকা গচ্ছিত রাখার পরিমাণটা কি কমে যাবে। The marketing director of a company may want to know how the demand for the company's product is related to the advertising expenditure. এখন যে কোনো প্রোডাক্টের হচ্ছে কি আমরা সাধারণত অ্যাডভার্টাইজ দেখি, টিভিতে দেখি অথবা মাইকিং করে দেখি। এখন কথা হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ কি পরিমাণ হচ্ছে সে অনুসারে আমাদের মার্কেটে ওই প্রোডাক্টটার ডিমান্ড বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসটা হচ্ছে কি একটা কোম্পানির ডিরেক্টর কি জানা প্রয়োজন মনের জন্য বা জানতে চায়। এটা হচ্ছে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড। এখন আসে র্যান্ডম আর স্ট্যাটিস্টিক ভেরিয়েবল, মানে যেগুলো পরিবর্তনশীল ভেরিয়েবল, কখনই ফিক্সড নয় যে ভেরিয়েবল তাই র্যান্ডম ভেরিয়েবল, মানে সময় স্থান সাপেক্ষে চেঞ্জ হয়ে থাকে। তাহলে যেগুলো চেঞ্জেবল সেগুলো র্যান্ডম আর স্ট্যাটিস্টিক ভেরিয়েবল। সাপোজ আজকের আবহাওয়ার অবস্থা টেম্পারেচার সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। সাপোজ সকালবেলা যে পরিমাণ ফজরের সময় যে পরিমাণ আবহাওয়া বা টেম্পারেচার থাকবে, বা সকাল 8টা 9টার দিকে যে পরিমাণ টেম্পারেচার থাকবে, সর্বদি দুপুরের দিকে একটু বেশি হবে, আবার বিকালের দিকে দেখে একটু আবার কমতে থাকবে। এই ধরনের অবস্থা হচ্ছে কি আমাদের আবহাওয়ার অবস্থা বা টেম্পারেচার সময়ের সাথে সাথে যে যে চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো, চেঞ্জেবল ভেরিয়েবল অথবা র্যান্ডম আর স্ট্যাটিস্টিক ভেরিয়েবল। যেসব ভেরিয়েবলের নির্দিষ্ট মান থাকবে না তাই হলো র্যান্ডম আর স্ট্যাটিস্টিক ভেরিয়েবল। এবার আসি ডিটারমিনিস্টিক ভেরিয়েবল, মানে যেসব ভেরিয়েবলের নির্দিষ্ট মান থাকবে সর্বদা সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সাপোজ নিউটন ল, নিউটন ল কি সর্বদাই সত্য। ওহমস ল
এবং পায়ের মান কি আমরা জানি 3.1416, এটা যে কোনো ক্ষেত্রেই কি সর্বদা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এটার মান কি চেঞ্জ হবে না, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা ডিটারমিনিস্টিক ভেরিয়েবল। এখন আসি কোরিলেশন ভার্সেস রিগ্রেশন। এখন কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে কি পার্থক্য? কোরিলেশনে সরাসরি স্পেসিফিক ফলাফল জানার চেষ্টা করা হয়। সাপোজ আমরা যদি বলি আমাদের এসএসসি এবং এইচএসসি গ্রেড, আমরা যদি বলি সাপোজ যদি বলি আমরা জিপিএ 5 তাহলে 5.00, আবার যদি বলি 4.75 4.92, তাহলে সেটা কি একটা কোরিলেশনে সরাসরি স্পেসিফিক ফলাফল জানা যায়। আর রিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা এভারেজ ভ্যালু জানবো, সাপোজ সিজিপিএ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। আমাদের ভার্সিটিতে যে রেজাল্ট গুলো হয় সাধারণত সেগুলো সিজিপিএ তে ম্যাটার করা হয়। কি সাপোজ প্রথম দুইটা সেমিস্টারের রেজাল্টকে আমরা জিপিএ তে পাই, দেন দুইটার এভারেজ করার পর যে মানটা আসে সেটা আমরা কি বলবো সিজিপিএ। তাহলে আমরা টোটাল 8টা সেমিস্টারের মানগুলা জিপিএ গুলা যোগ করে 8 দ্বারা ভাগ করার পর আমরা ফাইনাল যে মানটা পাই সেটাকে আমরা বলি কি সিজিপিএ বলে। তাহলে সেটা হচ্ছে কি আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে একটি ভেরিয়েবলের অন্য একটি ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্সি, তাহলে সিজিপিএ জিপিএর উপর ডিপেন্ডেবল। তাহলে কি রিগ্রেশনের ক্ষেত্রে এভারেজ একটা ভ্যালু জানা হয়, আর কোরিলেশনে ডিরেক্ট একটা ভ্যালুর মান জানা হয়। এখন হচ্ছে টার্মিনোলজির নোটেশন, এই জিনিসটা কিছুই না, এটা হচ্ছে সাপোজ আমরা যদি বলে আমাদের দুইটা মান আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই মানগুলো হচ্ছে সময় সাপেক্ষে অথবা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে মান এগুলোর নাম পরিবর্তন হয়। এটাই হচ্ছে আমাদের টার্মিনোলজি আর নোটেশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কে বিভিন্ন নামে প্রকাশ করা হয়। যেমন স্ট্যাটিস্টিক্স এক নাম, মার্কেটিং এক নাম, বা অন্য থিওরির ক্ষেত্রে এক নাম, থিসিসের ক্ষেত্রে এক নাম, এরকম টাইপের আর কি। সাপোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলা যায় এক্সপ্লেন ভেরিয়েবল, প্রেডিক্টেন্ট, রিগ্রেসেন্ট, রেসপন্স, এন্ডোজেনাস, আউটকাম, কন্ট্রোল ভেরিয়েবল। অপরদিকে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল কি, এক্সপ্লেন ভেরিয়েবল যখন বলবো ডিপেন্ডেন্টকে তখন আমরা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে কি বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রেডিক্টেন্ট যখন বলবো তখন এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে কি বলবো আমরা প্রেডিক্টর, রিগ্রেসর, স্টিমুলাস, এক্সোজেনাস, কোভিরেট, কন্ট্রোল ভেরিয়েবল। তার মানে কি এই যে এগুলোর সাথে এগুলো সামঞ্জস্য, মানে যখন আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে রেসপন্স বলবো তখন এক্সপ্লেনেটরি ভেরিয়েবল কি বলবো স্টিমুলাস, আবার যখন কন্ট্রোল ভেরিয়েবল বলবো তখন সেটা আবার এক্সপ্লেনেটরি ভেরিয়েবল কি বলবো কন্ট্রোল ভেরিয়েবল। দ্য টার্ম র্যান্ডম ইজ এ সিনোনিম ফর দ্য টার্ম স্ট্যাটিস্টিক, মানে কি স্ট্যাটিস্টিক যে কথা, র্যান্ডম একই কথা, সমার্থক শব্দ। এখন আসি টাইপস অফ ডাটা। দেয়ার আর থ্রি টাইপস অফ ডাটা। একটা হচ্ছে টাইম সিরিজ ডাটা, মানে এ টাইম সিরিজ ইজ এ সেট অফ অবজারভেশনস অন দ্য ভ্যালুস দ্যাট এ ভেরিয়েবল টেক্স এ ডিফারেন্ট টাইম। টাইম সিরিজ ডাটা হচ্ছে কি টাইম বিভিন্ন টাইমে হচ্ছে বিভিন্ন মান গ্রহণ করে, সেটা আমরা বলবো টাইম সিরিজ ডাটা। দি ডাটা মে বি কালেক্টেড এট রেগুলার টাইম ইন্টারভালস। সাপোজ একটা সময়ে সময়ে হচ্ছে কি টাইম মানে ডেটাগুলো আমরা নেই, সাপোজ ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি, এবার কি কোয়েনকুইনিয়ানলি, ডিসেনশিয়ালি, মানে 5 বছর 10 বছর। সাপোজ জানুয়ারি 1 তারিখে জিডিপি আমাদের $1000, জানুয়ারি 10 তারিখে $1200, জানুয়ারি 20 তারিখে $1900। তাহলে হচ্ছে কি আমরা টাইম সিরিজ ডাটা, মানে টাইম অনুসারে আমাদের ডাটাগুলোর মান চেঞ্জ হবে অথবা বিভিন্ন ডাটা নেবো, সেটা হচ্ছে আমাদের টাইম সিরিজ ডাটা। আর ক্রস সেকশন ডাটা হচ্ছে আমাদের ক্রস সেকশন ডাটা আর ডাটা অন ওয়ান অর মোর ভেরিয়েবলস কালেক্টেড এট দ্য সেম পয়েন্ট ইন টাইম। একটা নির্দিষ্ট সময় অথবা একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে আমরা বিভিন্ন ভেরিয়েবল নিব, মানে এক বা একের অধিক হচ্ছে কি আমরা মান নিব, তখন সেটাকে আমরা বলবো কি ক্রস সেকশন ডাটা। সাপোজ সেন্সাস ব্যুরো, আদমশুমারি, দ্য সার্ভে অফ কনজিউমার এক্সপেন্ডিচার, একটা কনজিউমার এক্সপেন্ডিচারের সার্ভে, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন ডাটা। সাপোজ আমরা একটা দোকানে গেলাম, যাওয়ার পর আমি কি কিনলাম, একটা কলম কিনলাম দুইটা, প্রাইস হলো 10 টাকা। পেপার বা খাতা কিনলাম আমরা 5টা, কোয়ান্টিটি 5, তাহলে প্রাইস হলো 75। এবং ইরেজার কিনলাম 3টা, প্রাইস হলো 15। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন ডাটা। একই সময় আমি বিভিন্ন ভেরিয়েবল বা বিভিন্ন জিনিস কিনতেছি, বিভিন্ন মান নিতেছি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ক্রস সেকশন ডাটা। আর এই টাইম সিরিজ এবং ক্রস সেকশন ডাটা দুইটা যখন আমরা একসাথে মেজার করবো তখন সেটাকে বলবো আমরা পুল ডাটা। তাহলে ইন পুলড অর কম্বাইন্ড ডাটা আর এলিমেন্টস অফ বোথ টাইম সিরিজ অর ক্রস সেকশন ডাটা। ক্লিয়ার? তাহলে এইগুলো মানগুলো হচ্ছে আমরা এজিম করে ধরে নিছি। সাপোজ ঢাকা ডিস্ট্রিক্টে 1971 সালে আমাদের লোকাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল 50 কোটি টাকা, 2019 সালে 370 কোটি টাকা। আবার চিটাং ডিভিশনে আমাদের 1971 সালে ছিল লোকাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল 30 কোটি টাকা, 2019 এসে হচ্ছে 300 কোটি টাকা। রাজশাহী ডিভিশনে আমাদের 1971 সালে ছিল 40 কোটি টাকা লোকাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 2019 এসে হচ্ছে কি 285 কোটি টাকা। তাইলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের পোল ডাটা, কারণ এখানে টাইমও আছে, আমাদের ক্রস সেকশন ডাটা আছে, একই সময় আমরা কি একাধিক মান নিতেছি। ডট ডট দ্বারা বোঝাইছি কি আরো বিভিন্ন সাল আছে, আরো বিভিন্ন মান আছে। তাহলে ক্রস সেকশন ডাটা এবং টাইম সিরিজ ডাটা একই সাথে আমরা কি বলবো পোল ডাটা। এখন আসি সোর্সেস অফ ডাটা। দ্য ডাটা ইউজড ইন ইম্পেরিক্যাল অ্যানালাইসিস মে বি কালেক্টেড বাই গভর্নমেন্ট এজেন্সি, মানে ডাটাগুলো কার দ্বারা সংগ্রহ হয়, গভর্নমেন্ট এজেন্সি দ্বারা সংগ্রহ হতে পারে, অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্সি, একটা আন্তর্জাতিক একটা এজেন্সি দ্বারা সংগৃহীত হতে পারে, এ প্রাইভেট অর্গানাইজেশন, একটা প্রাইভেট কোম্পানি, অথবা অর এন ইন্ডিভিজুয়াল, অথবা একজন, আমি সাপোজ একটা থিসিস করতেছি অথবা একটা কি বলে রিসার্চ করতেছি, তখন আমার বিভিন্ন ডাটা প্রয়োজন হতে পারে। তাহলে আমি বিভিন্ন ডাটা নিলাম, তাহলে এইরকম সোর্স ডাটাগুলো কি বিভিন্ন ভাবে সংগৃহীত হয়। ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজে সবকিছু ডাটা পেয়ে থাকি, তাই তো, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাটা পেয়ে থাকি। দ্য একুরেসি অফ ডাটা।
একুরেসি অফ ডাটা হচ্ছে কি ডাটার সঠিকতা, মানে ডাটাগুলো যে নিচ্ছি আমরা সেগুলো সঠিক কিনা। সাপোজ রিসার্চ করার জন্য যে ডাটা গ্রহণ করলে রেজাল্ট সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে যে ডাটাগুলো আমরা নিলে রেজাল্টটা আমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে সেই জিনিসটা হচ্ছে আমাদের একুরেসি অফ ডাটা। কনজাম্পশন ডিপেন্ডস অন ইনকাম। সাপোজ কি ইনকামের ক্ষেত্রে, কনজাম্পশনের ক্ষেত্রে আমরা কি ইনকামটা যদি আমরা ধরে নিই, তাহলে সবচেয়ে বেশি সঠিক হবে কি এই জিনিসটা, কারণ ইনকামের উপর ডিপেন্ড করে কনজাম্পশনটা। তাহলে হচ্ছে কি দ্য একুরেসি অফ ডাটা হচ্ছে এই জিনিসটা, মানে সঠিকতা ডাটা। এরপর আসি রেশিও স্কেল। রেশিওটা হচ্ছে কি ইনফরমেশন অফ ইয়ার 2019 ডিভাইডেড বাই ইনফরমেশন অফ ইয়ার 2000, মানে দুইটা জিনিসের ভাগফল বলি, মানে রেশিওটা হচ্ছে কি আমরা মূলত ভাগফল। তাহলে জিডিপি এর বৃদ্ধি অথবা হ্রাসের হার, মানে হার যেটা মেজার করি, তাহলে জিডিপি এর বৃদ্ধি অথবা হ্রাসের হার মেজার করে। সাপোজ আমি যদি বলি 2000 সালে আমাদের জিডিপি কিরকম ছিল, এখন 2021 সালে এসে জিডিপি এরকম হলো, এখন জিডিপি কি পরিমাণ হারে বাড়তেছে অথবা কমতেছে, এই যে যখন আমরা রেশিও করবো তখন সেটাকে বলবো কি আমরা রেশিও স্কেল। একজন ব্যক্তির পার্সোনাল ইনকাম অন্য একজন ব্যক্তির পার্সোনাল ইনকামের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়া, কতটুকু বৃদ্ধি পাওয়া না, দ্বিগুণ বৃদ্ধি পাওয়া। সাপোজ আমার এই বছর আমার ইনকাম আছে সাপোজ 20,000 টাকা, আমার ফ্রেন্ডের ইনকাম আছে 30,000 টাকা। এখন সামনের বছর এসে আমার ইনকাম হলো 40,000 টাকা, ওর ইনকাম হলো 35,000 টাকা। তার তুলনায় আমার কি পরিমাণ ইনকাম কি বাড়তেছে, কত গুণ বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি আমাদের রেশিও স্কেল। কিন্তু কি পরিমাণ যে 5,000 না 10,000 বাড়ছে এরকম না, কি গুণ মানে কত গুণ হারে বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে আমাদের রেশিও স্কেল। এরপর আসে ইন্টারভাল স্কেল। অ্যান ইন্টারভাল স্কেল ভেরিয়েবল স্যাটিসফাইজ দ্য লাস্ট টু প্রপার্টিস অফ দ্য রেশিও স্কেল ভেরিয়েবল বাট নট দ্য ফার্স্ট। মানে এটা বোঝাচ্ছে কি ডিস্টেন্স বিটুইন টু টাইম পিরিয়ডস। ওই যে একটু আগে যেটা বললাম রেশিও হচ্ছে আমাদের কত গুণ, আর ইন্টারভালটা হচ্ছে আমাদের কি পরিমাণ বাড়ছে অথবা কি পরিমাণ কমছে। সাপোজ 2000 সালে আমাদের জিডিপি কি ছিল, 1990 সালে জিডিপি কি ছিল, দুইটার পার্থক্য বা বিয়োগফল আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইন্টারভাল স্কেল। মানে টেম্পারেচার মেজারমেন্ট, সাপোজ সকালে 28 ডিগ্রি ছিল, বিকালে 34 ডিগ্রি, তাহলে কত কত ডিগ্রি বাড়ছে, 6 ডিগ্রি বাড়ছে। কিন্তু যখন আমরা বলতাম যে কত পার্সেন্ট বাড়ছে, তখন সেটা হতো কি আমাদের রেশিও স্কেল। কিন্তু কত টুক বাড়ছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ইন্টারভাল স্কেল। এরপর আসে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল হচ্ছে কি এ ভেরিয়েবল বিলংস টু দা দিস ক্যাটাগরি অনলি ইফ ইট স্যাটিসফাইজ দ্য থার্ড প্রপার্টি অফ দ্য রেশিও স্কেল। আর 3 নাম্বার একটা প্রপার্টি থাকবে যেটাকে স্যাটিসফাই করবে। সাপোজ গ্রেডিং সিস্টেম এ বি সি গ্রেড, ইনকাম কলস আপার মিডল লোয়ার, একটি ডাটা আরেকটি ডাটাকে ক্রস করবে না। সাপোজ আমি যদি বলি আমি আপার ইনকাম লেভেল আছে, তাহলে অবশ্যই আমি মিডল ইনকাম লেভেলে নাই, এরকম টাইপের একটা আরেকটাকে ক্রস করবে না। সাপোজ এখানে ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে তিনটা, আইসি ওয়ান লেস দেন আইসি টু লেস দেন আইসি থ্রি, কি বুঝাচ্ছে ইনডিফারেন্স কার্ভ ওয়ানটা হচ্ছে কি কম, এরপর ইনডিফারেন্স কার্ভ টুটা হচ্ছে একটু উপরে, আর ইনডিফারেন্স কার্ভ থ্রিটা হচ্ছে কি সবার উপরে। তাহলে ইনডিফারেন্স কার্ভ সি থেকে ছোট হচ্ছে ইনডিফারেন্স কার্ভ টু, ইনডিফারেন্স কার্ভ টু থেকে ছোট হচ্ছে ইনডিফারেন্স কার্ভ ওয়ান। তাহলে এখানে ইনডিফারেন্স কার্ভ গুলো কেউ কাকে কি ক্রস করতেছে না, তাহলে এটাকে আমরা বলবো কি অর্ডিনাল স্কেল। এখন যদি একটা একটা ক্রস করে, তাহলে সেটাকে আমরা অর্ডিনাল স্কেল বলতে পারবো না। সাপোজ এখানে আর ওয়ান পজিশনে কি বলা আছে যে এখানে দুইটা কার্ভ দেওয়া আছে, ইনডিফারেন্স কার্ভ ওয়ান আর ইনডিফারেন্স কার্ভ টু। কারণ আর ওয়ান পজিশন আমরা কি বলতে পারি যে ইনডিফারেন্স কার্ভ টুটা কি বড় কার থেকে, ইনডিফারেন্স কার্ভ ওয়ান থেকে, তাহলে আইসি টু গ্রেটার দেন আইসি থ্রি। আর টু পজিশনে দুইটাই সমান, কারণ দুইটাকে সেট করছে, তাহলে এ পজিশন হচ্ছে কি আমরা মূলত আইসি ওয়ান ইজ ইকুয়াল আইসি টু। আর থ্রি পজিশন অথবা আর থ্রি পজিশন আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে বি আর ই। বি হচ্ছে কি আমাদের আইসি টু আর ই হচ্ছে আমাদের আইসি ওয়ান। তাহলে আমরা কি বলতে পারি আইসি ওয়ানটা বড় কার থেকে, আইসি টু থেকে। তাহলে এটাকে অর্ডিনাল স্কেল বলা যাবে না, কারণ ইনডিফারেন্স কার্ভ গুলো একটা অপরটাকে কি ক্রস করতেছে। ক্লিয়ার? এখন আসি নমিনাল স্কেল। নমিনাল স্কেল হচ্ছে কি আমরা মূলত সাপোজ জেন্ডার ভেরিয়েবলস কি আমাদের মেল নাকি ফিমেল, মেরিটাল স্ট্যাটাস মানে আমাদের আনমেরিড নাকি মেরিড নাকি ডিভোর্স নাকি সেপারেটেড। এরপর আসি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, মানে একটি থাকলে অন্য ভেরিয়েবল, মেন কথা হচ্ছে এটা একটি থাকলে অন্য একটি ভেরিয়েবল থাকবে না, মানে বিপরীত ভেরিয়েবল দ্বয় একই সাথে গ্রহণযোগ্য হবে না। আমি যদি মেরিড হই, সাপোজ আমি বিবাহিত, তাহলে আমি বলতে পারবো না যে আমি অবিবাহিত। তাইলে বাইনারি ডিজিট আমরা জানি দুইটা হয় সাধারণত, জিরো এবং ওয়ান। জিরো এবং ওয়ান কি একই সাথে হতে পারে না। সাপোজ আমার বাসায় এখন লাইট জ্বলতেছে বা ফ্যান চলতেছে, আমি বলতে পারবো যে ইলেকট্রিসিটি আছে, এবং একই সাথে আমি কিন্তু বলতে পারবো না যে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই। তার মানে কি অপোজিট যে ভেরিয়েবলটা থাকবে এই দুইটা ভেরিয়েবল একই সাথে গ্রহণযোগ্য হবে না, একটা থাকলে অপরটা অনুপস্থিত থাকবে। এটা হচ্ছে আমাদের মূলত নমিনাল স্কেল। সাপোজ আমি যদি বলি যে আমি ছেলে, তাহলে আমি অবশ্যই মেয়ে বলতে পারবো না, এরকম টাইপের, মানে অপোজিট ভেরিয়েবলটা হচ্ছে কি আমাদের থাকবে না, অনুপস্থিত থাকবে। এ হচ্ছে চ্যাপ্টার ওয়ান। এখন আসি চ্যাপ্টার টু, টু ভেরিয়েবল রিগ্রেশন অ্যানালাইসিস। এখন আসি টু ভেরিয়েবল রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে কি সাপোজ ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই প্লাস ইউআই, ইকোনোমেট্রিক্স এর টার্ম, ইউআইটা আসছে ডিস্টারবেন্স টার্ম। এরপর আসি ওয়াই টি ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স টি প্লাস ইউটি, এটা হচ্ছে আমাদের টাইম সিরিজ ডাটা, দুইটা টাইম দেওয়া আছে আমাদের। এরপর আসি ওয়াই আই টি ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই টি প্লাস ইউআই টি, মানে আই টি একই সাথে নিলাম, দুইটা টাইম একই সাথে নিলাম, তাহলে সেটাকে আমরা বলবো কি পুলড ডাটা। যেহেতু এখানে ক্রস সেকশন ডাটা এবং টাইম সিরিজ ডাটা দুইটা একই সাথে আছে, সেক্ষেত্রে আমরা বলবো কি পুল ডাটা। এবং এই জিনিসটা হচ্ছে টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল। ইট রিলেটস টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, দুইটা ভেরিয়েবল কি এক্স এবং ওয়াই এর মধ্যে কি আমরা সম্পর্ক প্রকাশ করে, সেই কারণে সেক্ষেত্রে এটাকে বলবো কি টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল। এখন আসি দ্য ভেরিয়েবল রিগ্রেশন।
দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে পিআরএফ আর একটা হচ্ছে এসআরএফ। পিআরএফ হচ্ছে আমাদের পপুলেশন রিগ্রেশন ফাংশন, আর এসআরএফ হচ্ছে স্যাম্পল রিগ্রেশন ফাংশন। এন্ড পপুলেশন রিগ্রেশন ফাংশন উদাহরণ কি, সাপোজ এখানে দেওয়া আছে এক্সপেকটেশন অফ ওয়াই স্ল্যাশ এক্স আই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স আই। এটা হচ্ছে আমরা কন্ডিশনাল মিন বলি। আমরা কন্ডিশনাল মিন হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা অন্যভাবে বলতে পারি কি, সাপোজ কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স। এক্সটা যেহেতু আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই কারণে আমরা বলবো কি কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন কি এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। অথবা ই এক্সপেকটেশন অফ ওয়াই স্ল্যাশ এক্স ইজ ইকুয়াল টু কি ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই, সেখানে বিটা ওয়ানটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট আর বিটা টুটা হচ্ছে আমাদের স্লোপ অথবা কোএফিসিয়েন্ট প্যারামিটার। এটাকে আমরা বলবো পপুলেশন রিগ্রেশন ফাংশন, ঠিক আছে। আর যখন স্যাম্পল রিগ্রেশন ফাংশন বলবো তখন এই জায়গায় আমরা কি চলে আসবে, যে ওয়াই আই ক্যাপ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান ক্যাপ প্লাস বিটা টু এক্স আই। যেহেতু আমরা ইকোনোমেট্রিক্স এর টার্মে নিচ্ছি, সে মানে স্যাম্পল রিগ্রেশন ফাংশন হচ্ছে মূলত এস্টিমেটেড ডাটাটা, যেটা এস্টিমেট করার পর আমরা যেটা পাই, তাহলে ইকোনোমেট্রিক্স এর টার্মে নিচ্ছি, সেখানে কি উপরে কি আসবে আমাদের ক্যাপ আসবে, তাহলে ওয়াই আই ক্যাপ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান ক্যাপ প্লাস বিটা টু ক্যাপ এক্স আই। তাহলে ওয়াই আই ক্যাপটা হচ্ছে এস্টিমেটর অফ এই যে এই জিনিসটা, এস্টিমেটর অফ কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স। আর বিটা ওয়ান ক্যাপটা হচ্ছে এস্টিমেটর অফ বিটা ওয়ান, বিটা টু ক্যাপটা হচ্ছে এস্টিমেটর অফ বিটা টু। তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান ক্যাপ প্লাস বিটা টু ক্যাপ এক্স আই প্লাস কি ইউআই ক্যাপ। যেহেতু ইকোনোমেট্রিক্স এর টার্ম, আমরা ইউটা আসবে কেন, ডিস্টারবেন্স টার্ম হিসেবে। তাহলে পপুলেশন রিগ্রেশনকে বলা হচ্ছে কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স। তাহলে বুঝা গেছে, পিআরএফ এর ক্ষেত্রে নরমালি এস্টিমেটেড ডাটা না, যেটা নিউমেরিক্যাল মান দেওয়া থাকবে সেটা, আর এসআরএফ এর ক্ষেত্রে এস্টিমেটেড ডাটাটা আসবে এবং সেখানে কি একটা এক্সট্রা অ্যাড হবে, কি ইউটা অ্যাড হবে। ইউটা হচ্ছে কি আমাদের ডিস্টারবেন্স টার্ম অথবা কি আনএক্সপ্লেইনড টার্ম। এরপর আসি লিনিয়ারিটি ইন দ্য ভেরিয়েবলস। এখন কথা হচ্ছে লিনিয়ারিটি জিনিসটা হচ্ছে কি, সাধারণত পাওয়ার যদি ওয়ান থাকে তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার, আর পাওয়ার যদি একের অধিক থাকে, দুই তিন চার থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি নন লিনিয়ার। এখন সাপোজ ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে লিনিয়ারিটি, and দেওয়া আছে কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই। এরপরে দেওয়া আছে ই ওয়াই স্ল্যাশ এক্স আই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই তার হোল স্কোয়ার। এখন প্রথমটাকে আমরা বলবো কি লিনিয়ারিটি ইন ভেরিয়েবলস, দ্বিতীয়টাকে বলবো নন লিনিয়ার ইন ভেরিয়েবলস। কারণ কি, এখানে ভেরিয়েবলস হচ্ছে কত এক্স, এন্ড ভেরিয়েবল এক্স এর উপর আমরা জানি পাওয়ার কত, এখানে ওয়ান, তাহলে পাওয়ার ওয়ান হলে আমরা সেটা কি বলি, লিনিয়ার। তাহলে লিনিয়ার, এটা কি বলবো আমরা, লিনিয়ার ফাংশন। এরপরটা আছে আমরা যেহেতু হচ্ছে আমাদের এক্স এর উপর পাওয়ার আছে দুই, তাহলে এক্স এর উপর পাওয়ার দুই, এই কারণে সেটাকে আমরা কি বলবো, নন লিনিয়ার। তাহলে ভেরিয়েবলের উপরে যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে সেটাকে হবে লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল, আর যদি পাওয়ার দুই তিন থেকে শুরু করে এন পর্যন্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা নন লিনিয়ার ফাংশন ইন কি ভেরিয়েবল। বুঝা গেছে। এখন আসে লিনিয়ারিটি ইন দ্য প্যারামিটার্স। কারণ প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে কি আমরা লিনিয়ারিটি প্রকাশ করবো, ভেরিয়েবল না কিন্তু। প্রথম দেওয়া আছে কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই। এরপরে দেওয়া আছে কন্ডিশনাল মিন অফ ওয়াই স্ল্যাশ ডিপেন্ডস অন এক্স বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই স্কোয়ার। 3 নম্বর দেওয়া আছে কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু স্কোয়ার এক্স আই। এন্ড প্রথমটাকে আমরা বলবো লিনিয়ার ইন প্যারামিটার। কারণ কি প্যারামিটার কোনটা কোনটা, বিটা ওয়ান আর বিটা টু। তাহলে বিটা ওয়ান বিটা টুর উপর যেহেতু পাওয়ার ওয়ান আছে, তাহলে আমরা কি বলবো, লিনিয়ার ইন প্যারামিটার, তাই তো, লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। 2 নম্বরে বিটা ওয়ান আর বিটা টু এই দুইটার উপর কি পাওয়ার ওয়ান, এক্স এর উপর কিন্তু পাওয়ার টু, আমরা কিন্তু এখানে প্যারামিটার মেজার করতেছি, ভেরিয়েবল না, সেখানে ভেরিয়েবলটা উজ্জ্ব থাকবে। তাহলে প্যারামিটারের উপর ডিপেন্ড করে এটা কি লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার লিখে দিতে হবে। 3 নম্বর আসি, এখানে ভেরিয়েবলের উপর কিন্তু পাওয়ার নাই, কিন্তু প্যারামিটারের উপর পাওয়ার আছে, বিটা ওয়ানের উপর ওয়ান, কিন্তু বিটা টু এর উপর কি দুই, মানে দুই আছে, পাওয়ার আছে, তাহলে সেটাকে আমরা বলবো কি নন লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। বুঝা গেছে। তাহলে প্যারামিটারের উপর ডিপেন্ড করে, বিটা ওয়ান বিটা টু এর উপর ডিপেন্ড করে যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে সেটাকে বলবো লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। আর একাধিক প্যারামিটারের মধ্যে যে কোনো একটির উপর যদি পাওয়ার দুই তিন থেকে শুরু করে এন পর্যন্ত হয় তাহলে সেটাকে বলবো নন লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। তাহলে বুঝা গেছে। যদি স্পেসিফিক ভাবে বলা থাকে লিনিয়ারিটি ইন দ্য প্যারামিটার, তাহলে শুধুমাত্র প্যারামিটার বেস করব। আর যদি বলা থাকে লিনিয়ারিটি ইন ভেরিয়েবল, তাহলে শুধুমাত্র ভেরিয়েবল বেস করব। আর যদি বলা থাকে যে লিনিয়ার ইন মানে ফাংশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, মানে এরকম ভেরিয়েবলও বলা নাই প্যারামিটার বলা, তাহলে দুইটাই মেজার করতে হবে। এই যে এখানে চারটা যে ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ প্রথমটা দেওয়া আছে বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই, পরেরটা দেওয়া আছে বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই স্কোয়ার, 3 নম্বর দেওয়া আছে বিটা ওয়ান প্লাস বিটা টু স্কোয়ার এক্স আই, 4 নম্বর দেওয়া আছে বিটা ওয়ান প্লাস বিটা টু স্কোয়ার এক্স আই স্কোয়ার। চারটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আসি প্রথম ইকুয়েশনের জন্য, ভেরিয়েবল এক্স এর উপরে পাওয়ার ওয়ান, ভেরিয়েবল কি এক্স এর উপরে পাওয়ার ওয়ান, এবং প্যারামিটার বিটা ওয়ান বিটা টু এর উপরে কি পাওয়ার ওয়ান, তাহলে সবগুলোর উপরে কিন্তু পাওয়ার ওয়ান। তাহলে আমরা বলতে পারি কি ইকুয়েশন ওয়ান ইজ লিনিয়ার ফাংশন ইন বোথ ভেরিয়েবল এন্ড প্যারামিটার। মানে ইকুয়েশন ওয়ানটা হচ্ছে কি লিনিয়ার ফাংশন হবে কিসের ক্ষেত্রে, প্যারামিটারের ক্ষেত্রে লিনিয়ার ফাংশন, ভেরিয়েবলের ক্ষেত্রে কি লিনিয়ার ফাংশন। এখন হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এখানে আমরা কি ভেরিয়েবল আছে এক্স, ভেরিয়েবল এক্স এর উপর কি পাওয়ার কত দুই, কিন্তু প্যারামিটার বিটা ওয়ান বিটা টু এর পাওয়ার উপর কি পাওয়ার কি এক। তাহলে আমরা বলতে পারি কি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে নন লিনিয়ার, আর প্যারামিটারের উপর ডিপেন্ড করে হচ্ছে লিনিয়ার। তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন টু ইজ নন লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল এন্ড লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। বুঝা গেছে। এই যে নন লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল আর লিনিয়ার ফাংশন ইন কি প্যারামিটার।
এখন আসি থার্ড নাম্বার, বিটা ওয়ান প্লাস বিটা টু স্কোয়ার এক্স আই। এখানে এক্স আই হচ্ছে ভেরিয়েবল, এক্স ভেরিয়েবলের উপর পাওয়ার কত আমাদের ওয়ান, তাহলে আমরা বলতে পারি কি লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল। কিন্তু প্যারামিটার বিটা টুর উপরে পাওয়ার কত আমাদের দুই, যদিও বিটা ওয়ানের উপর ওয়ান কিন্তু বিটা টুর উপর কি দুই, তাহলে আমরা বলতে পারি কি ইকুয়েশন 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন 3 ইজ লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল এন্ড নন লিনিয়ার ফাংশন ইন কি প্যারামিটার। এই যে নন লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার বাট লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল। এখন হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারে এক্স হচ্ছে ভেরিয়েবলের উপর পাওয়ার দুই, প্যারামিটার বিটাটার উপর কি পাওয়ার দুই, দুইটাই পাওয়ার আছে, তাহলে কি দুইটাই নন লিনিয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়েশন 4 ইজ নন লিনিয়ার ফাংশন ইন ভেরিয়েবল এন্ড নন লিনিয়ার ফাংশন ইন প্যারামিটার। তাহলে বোঝা গেছে লিনিয়ারিটি ইন ভেরিয়েবল এন্ড প্যারামিটার। আচ্ছা, এখন আসে একটা অন্যরকম একটা ফাংশন দেওয়া আছে, মানে এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই প্লাস ইউ আই। এখন বললো যে এটা মানে এটা হচ্ছে কি লিনিয়ার নাকি নন লিনিয়ার মেজার করার জন্য। এখন আমরা কি, যেহেতু পাওয়ার আছে আমরা কিন্তু মেজার করতে পারতেছি না, তাহলে আমাদের কাজ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আমরা উভয় পাশে লগ নিব, লগ নিলে আমরা জানি কি সাধারণত ই এর উপর পাওয়ার যেটা সেটা নিচে চলে আসে, তাহলে লগ নিলাম, বাম পাশে লগ ওয়াই ইজ ইকুয়াল টু কি এই যে ই এর উপর পাওয়ার যেটা এটা কি চলে আসবে নিচে চলে আসবে, আর এটা কি লগের সাথে চলে যাবে, তাহলে বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই প্লাস ইউআই ইন্টু কি লগ ই। আমরা জানি লগ ই কি হচ্ছে ওয়ান, এই যে নিচে দেওয়া আছে ব্রড করে লগ ই ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ইন্টু ওয়ান বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই প্লাস ইউআই ইজ ইন্টু ওয়ান। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল ইকুয়েশন কি পেলাম, লগ ওয়াই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই প্লাস ইউআই। তাহলে এটা থেকে ডিপেন্ড করে আমরা হচ্ছে কি আমরা বলতে পারবো এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। এখন বলি, উক্ত ফাংশনটি প্যারামিটার বিটা ওয়ান এবং বিটা টু এর দিকে লিনিয়ার, কারণ কি বিটা ওয়ানের উপরে কি পাওয়ার ওয়ান, বিটা টু এর উপর কি পাওয়ার ওয়ান, তাহলে পাওয়ার ওয়ান থাকলে আমরা জানি লিনিয়ার, তাহলে আমরা পাইছি যে প্যারামিটার উপর বেস করি কিন্তু পাওয়ার কি ওয়ান, সেহেতু লিনিয়ার ফাংশন। আচ্ছা, কিন্তু ভেরিয়েবল আছে কত আমাদের, একটা আছে এক্স আর একটা আছে কি ওয়াই। ক্লিয়ার, ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, তাহলে আমরা এক্স এর উপর কিন্তু পাওয়ার নাই, কিন্তু ওয়াই এর উপরে পাওয়ার নাই কি না বুঝতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু লগ ওয়াই আছে আমাদের, যেহেতু আমাদের লগ ওয়াই আছে আমরা জানি লগ ওয়াই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর আমরা অবশ্যই এটা জানবো যে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে হচ্ছে নন লিনিয়ার। ক্লিয়ার, এর একটু মাথায় রাখতে হবে যে লগ ওয়াই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, কারণ কি আমরা এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা উঠানোর জন্যই তো আমরা লগ আনছি, তাহলে লগ ওয়াই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। ক্লিয়ার, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে নন লিনিয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি বলবো, ভেরিয়েবলের দিক থেকে এটা কি নন লিনিয়ার। ক্লিয়ার, প্যারামিটার দিক থেকে লিনিয়ার কিন্তু ভেরিয়েবলের দিক থেকে নন লিনিয়ার, কারণ কি লগ ওয়াই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল আর এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে নন লিনিয়ার। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে, প্রথমটা হচ্ছে কোয়াড্রেটিক, মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স প্লাস বিটা টু এক্স স্কোয়ার, থ্রি পর্যন্ত গেছে কোয়াড্রেটিক। এক্সপার্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে কোয়াড্রেটিকটা হচ্ছে কি ইউ শেপড হবে, আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে কি এরকম হবে শেপড, তাহলে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই। আর 4 নাম্বারটা হচ্ছে কিউবিক, কিউবিক কি 4 পর্যন্ত যাবে, y ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স প্লাস বিটা থ্রি এক্স স্কোয়ার প্লাস বিটা ফোর এক্স কিউব, তাহলে কিউবিকটা হচ্ছে কি এরকম এস এর মতো হবে। ক্লিয়ার। আচ্ছা, এখন যে লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা পড়লাম, মানে লিনিয়ার নাকি নন লিনিয়ার, এই যে এদিকে হচ্ছে আমাদের মূলত মডেল লিনিয়ার ইন ভেরিয়েবলস আর মডেল লিনিয়ার ইন প্যারামিটারস, ইয়েস নো ইয়েস নো। আচ্ছা, তাহলে প্রথমটা যদি আমরা যদি লিনিয়ার রিগ্রেশন মডেল কখন হবে, যখন মডেলটা লিনিয়ার হবে, ভেরিয়েবলের ক্ষেত্রে লিনিয়ার এবং কি প্যারামিটার ক্ষেত্রে লিনিয়ার, দুই দিকে ইয়েস। মডেল লিনিয়ার ইন ভেরিয়েবল ইয়েস, মানে ভেরিয়েবলের ক্ষেত্রে লিনিয়ার আবার প্যারামিটার ক্ষেত্রে লিনিয়ার, তাহলে কি দুইটা ইয়েস মানে কি লিনিয়ার রিগ্রেশন মডেল। আচ্ছা, এবং কখন নন লিনিয়ার হবে, যখন দুই ক্ষেত্রে নো হবে, মানে দুইটাই নন লিনিয়ার, মানে লিনিয়ার ইন ভেরিয়েবলস নো, লিনিয়ার ইন প্যারামিটার নো, তাহলে দুইটাই যদি নো হয় আলটিমেটলি অবশ্যই আমরা জানি নন লিনিয়ার রিগ্রেশন মডেল হবে। আচ্ছা, এখন আসি লিনিয়ার রিগ্রেশন মডেল এবং নন লিনিয়ার রিগ্রেশন মডেল কখন হবে। এদিকে দেখি, মডেল লিনিয়ার ইন ভেরিয়েবলস নো, মানে ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার না, কিন্তু প্যারামিটারের ক্ষেত্রে লিনিয়ার, প্যারামিটারের ক্ষেত্রে লিনিয়ার হওয়ার কারণে কিন্তু রিগ্রেশন মডেলটা হচ্ছে কি লিনিয়ার হয়ে যাচ্ছে। আবার এদিকে কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার আছে ইয়েস, কিন্তু প্যারামিটারের ক্ষেত্রে নো, তাহলে সেটাকে আমরা বলছি নন লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা কি কোন জিনিসটার ক্ষেত্রে ফোকাস করব, প্যারামিটারের ক্ষেত্রে ফোকাস করব। মনে থাকবে, লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে প্যারামিটারের উপরে পাওয়ার মেজার করে দেখতে হবে পাওয়ার ওয়ান কিনা, যদি প্যারামিটারের ক্ষেত্রে লিনিয়ার হয় তাহলে অবশ্যই লিনিয়ার মডেলটা কি হবে, মানে মডেলটা লিনিয়ার হবে ভেরিয়েবল যাই হোক না কেন। তাহলে লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা কোন জিনিসটার উপর ফোকাস করতে হবে, প্যারামিটারের উপর, প্যারামিটারের উপর পাওয়ার উপর ফোকাস করে আমরা বলবো এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, ভেরিয়েবল যাই হোক না কেন। মনে থাকবে লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে। আর তাইলে এখন কথা হচ্ছে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে কখন দেখবো, যদি ফাংশন বলা থাকে, মনে রাখতে হবে যদি ফাংশন বলা থাকে যে ফাংশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, তখন আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে মেজার করবো। ক্লিয়ার, ফাংশন যদি বলা থাকে আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে ফোকাস করবো, প্যারামিটার না, কিন্তু যখন লিনিয়ার রিগ্রেশন মডেল বলবো তখন আমরা কি প্যারামিটারের উপর বেস করবো। তাহলে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে ভেরিয়েবলের উপর পাওয়ার মেজার করে দেখতে হবে, এই যে এই লাইনটা পড়লে বোঝা যাবে যে লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা কার উপর ফোকাস করবো, প্যারামিটার, আর লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা ফোকাস করবো কার উপর, ভেরিয়েবলের ক্ষেত্রে। ক্লিয়ার, এখানে লিনিয়ার ফাংশন গুলো সাধারণত স্ট্রেট লাইন হয়, এটা তো আমরা জানি। তাহলে কয় ধরনের স্ট্রেট লাইন হতে পারে, চারটা, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, আরেকটা হচ্ছে ডাউনওয়ার্ড, একটা হচ্ছে আপওয়ার্ড।
এখন আসে স্ট্যাটিস্টিক স্পেসিফিকেশন অফ পিআরএফ। আমরা প্রোডাকশন রিগ্রেশন ফাংশন, পপুলেশন রিগ্রেশন ফাংশন যে পাইছি, এটার স্ট্যাটিস্টিক স্পেসিফিকেশন কি পাইছিলাম? কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স ইজ ইকুয়াল কি বিটা 1 প্লাস বিটা 2 এক্স। যেহেতু পিআরএফ সেক্ষেত্রে কি এস্টিমেটেড ভ্যালু আসবে না। এখন এটা আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 এক্স প্লাস ইউআই। ইউডার আমরা নিলাম কেন? স্ট্যাটিস্টিক ডিস্টারবেন্স আর স্ট্যাটিস্টিক ইরর টার্ম আমরা নিলাম। এখন ইউডার বাম পাশে নিয়ে আসলে কি হবে? ইউআই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 এক্স আই। আবার এই জিনিসটা আমরা কি ব্র্যাকেটের মধ্যে নিলে কি মাইনাস কমন নিলে বিটা 1 প্লাস বিটা 2 এক্স। আর এটার মান কি আমরা, এটার মানে যে এই যে উপরে পরে আসছি যে কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স, তাহলে এই মানটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না? তাহলে লিখলাম কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স লিখলাম, তাহলে ওয়াই আইটা এই পাশে নিয়ে আসলাম, ইউডার ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? ওয়াই আই ইজ ইকুয়াল টু conditional mean of y depends on x plus কি uy। ঠিক আছে, if we take the expected value of both side, উভয় পাশে এক্সপেক্টেড ভ্যালু নিলাম, x এর সাপেক্ষে নিলাম, তাহলে কি এখানে y আছে, তাহলে আমরা কি নিব? ই xi নিব। তাহলে ই অফ y স্ল্যাশ xi ইজ ইকুয়াল টু এখানে কি নতুন করে কি নিলাম? ই নিলাম অফ আগে যেটা আছে তাই হবে, এতটুকু অংশ যেহেতু আমাদের আগে আছে এতটুকু অংশ লিখলাম এক্সপেকটেশন অফ অথবা কি কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স প্লাস এটার সাথে আমরা কি নেব? ই এক্সআই। তাহলে ই অফ ইউআই এক্সআই। বুঝা গেছে? কি কি নিলাম আমরা? এক্সপেকটেশন নিলাম এবং কি এক্সআই নিলাম। তাহলে এটা আমরা কি লিখতে পারি? দুইটা এক্সপেকটেশন থাকার যে কথা, একটা এক্সপেকটেশন থাকে একই কথা, ই অফ ওয়াই স্ল্যাশ এক্সআই প্লাস ই অফ ইউআই স্ল্যাশ এক্সআই, অথবা কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স প্লাস কন্ডিশনাল মিন অফ ইউআই ডিপেন্ডস অন এক্স। তাহলে ডিস্টারবেন্স টার্ম বলি, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, দুইটাই কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এর উপর ডিপেন্ডেন্ট। Since e of yi slash xi is the same thing as e of y xi, then মানে কি বলছে? এই অংশটা এবং এই অংশটা, মানে এই অংশটা এবং এই অংশটা দুইটা যদি সমান হয় তাহলে কি এই অংশটা কি আমাদের জিরো হবে না? আমি আবারও বলি, এটা হচ্ছে কি আমাদের মূলত এই দুইটার যোগফল, তাই তো? এখন সাপোজ এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 2, দুইটা মিলে 10, তাহলে এটার মান কত? 10। এখন কত হচ্ছে? এটার মান 10, এটার মানও 10, তাহলে এটা কি আলটিমেটলি জিরো হবে না? এটা তো বুঝাই যায়। সাপোজ এই দুইটা মিলে হচ্ছে আমাদের 10, তাহলে এটা একাই যদি 10 হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। এটাই বলছে এই দুইটা যদি সমান হয় তাহলে আলটিমেটলি কি ডিস্টারবেন্স টার্মটা কি? জিরো। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে নিউমেরিক্যাল। সাপোজ নিচে দেওয়া আছে উইকলি ফ্যামিলি কনজাম্পশন এক্সপেন্ডিচার ওয়াই, আর এর উপরে দেওয়া আছে এক্স মানে কি ইনকাম। সাপোজ আমার দেওয়া আছে মানে উইকলি দেওয়া আছে যেহেতু আমার 7 দিন, আমার ইনকাম যখন 80 টাকা, আমি প্রথম দিন খরচ করলাম কত? 55 টাকা। আমার ফ্যামিলি এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের 55 টাকা ডে ওয়ানে, ডে টুতে হচ্ছে 60 টাকা, ডে থ্রিতে 65, 70, 75, মানে ডে 5 পর্যন্ত যাওয়ার পর আমার কি ইনকাম শেষ হয়ে গেল। এরপরে যখন আমার ইনকাম হচ্ছে 100, তখন আমার কি ডে 6 পর্যন্ত আমি যেতে পারবো 88, এরকম ডট ডট করার পর 240 টাকা যখন ইনকাম তখন আমি ডে 6 পর্যন্ত, 260 টাকা যখন ইনকাম তখন আমি ডে 7 পর্যন্ত। এখন কথা হচ্ছে আমার এগুলো টোটাল কত? আমাদের 325, এখানে টোটাল কত? 462, এখানে টোটাল হচ্ছে 966, এদিকে টোটাল হচ্ছে আমাদের 1211। এখন কথা হচ্ছে কন্ডিশনাল মিন অফ ওয়াই, কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স কিভাবে বের করবো আমরা? এই যে 325 কে আমরা ভাগ করবো কি দ্বারা? আমার এখানে কয়টা মান? এখানে 5টা মান না? আমরা 5 দিন পর্যন্ত এই 5 দ্বারা ভাগ করবো, করলে আমার কত আসে? 65 আসে। এরপর আছে আমাদের এখানে আমার 6টা মান, 6টা মান হচ্ছে আমাদের টোটাল কত? 462, তাহলে 462 কে আমি 6 দ্বারা ভাগ করলে কত আসে? আমার 77। এরপরে সেম এখানেও কি 6টা মান, 6 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 161। দেন এখানে হচ্ছে আমার টোটাল হচ্ছে 1211 এবং মান কয়টা? ডে কয়টা আমার? 7টা। সরি, 7টা ডে, এই যে এতটুকু পর্যন্ত আমার টোটাল হচ্ছে 1211, তাহলে 7 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 173। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এইভাবে। তাহলে এটা দ্বারা বের করার পর আমি কি দেখলাম? যে ইনকামের সাথে ব্যয়ের যে সম্পর্ক বিদ্যমান তাই হলো কন্ডিশনাল মিন। মানে আমি কন্ডিশনাল মিনের আমার একটা মান দেখালাম যে ইনকামের সাথে ব্যয়ের যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল মিন। এটা একটা নিউমেরিক্যাল একটা এক্সাম্পল বুঝাইছে আর কি, যে সম্পর্কটা কিভাবে ক্রিয়েট করা হয় এটাই বুঝাইছি। কারণ সে কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ড অন ইনকাম, আমরা তো জানি কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ড অন ইনকাম। সাপোজ কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স, ওয়াইটা হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সটা হচ্ছে ইনকাম, ইজিগুলো বিটা 1 প্লাস বিটা 2 এক্স। বিটা 1টা হচ্ছে আমাদের কি ইন্টারসেপ্ট প্যারামিটার, আর বিটা 2 হচ্ছে কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা স্লোপ, আর এটা হচ্ছে আমাদের কি পপুলেশন রিগ্রেশন ফাংশন পিআরএফ। তাহলে ইনকাম অনুযায়ী কার কত ব্যয় তা জানা আছে, আননোন নাই। মানে আননোন না, একটু আগে আমরা জানলাম যে কার কত ব্যয়। তাহলে উই নো দ্যাট, একটু আগে যেটা বের করছিলাম যে ইউআই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই স্ল্যাশ এক্স আই। এই যে i is equal to yi minus conditional mean of y depends on xi। এই যে তাহলে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক ইরর টার্ম, ডিস্টারবেন্স টার্ম। সাপোজ c is equal to fy, মানে হচ্ছে কি কনজাম্পশন হচ্ছে কি ইনকামের উপর ডিপেন্ড করে। এখন আমরা কি লিখবো? ci, এটা যদি আমরা স্পেসিফিকেশন করি বা মানে হচ্ছে কি ক্যালকুলেট করি বা হচ্ছে এস্টিমেট করি, তাহলে কি আসবে আমাদের? c হচ্ছে কনজাম্পশন, y হচ্ছে ইনকাম। c is equal to বিটা 1 প্লাস বিটা 2 y প্লাস ই ওয়াই। আর ইউটা আসলো কেন আমি বলি, কনজাম্পশন শুধুই কি আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে?
আমরা ধরে নিচ্ছি যে কনজাম্পশন ইনকামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কিন্তু শুধুই কি ইনকামের উপর ডিপেন্ড করে? এন্ড আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে আমার ফ্যামিলির হচ্ছে কি আমার ইনকাম, আমার এত টাকা আছে, সাপোজ ইনকাম আমার মাসে 20,000 টাকা আছে, সেই অনুযায়ী আমি কনজাম্পশন করতেছি। এবং সাপোজ আমার ফ্যামিলিতে নতুন মুখ আসলো, সাপোজ বাচ্চা কাচ্চা হলো, এদের পরিমাণ বাড়তেছে, আমি কি আগের মতো কনজাম্পশন আমি করতে পারবো? মানে হচ্ছে আমার এক্সপেন্ডিচার রাখতে পারবো? আমার অবশ্যই বাড়াতে হবে। এরপর সাপোজ আমি অসুস্থ হয়ে গেলাম, আমার দেখা গেছে একটা চিকিৎসার প্রয়োজন, একটা অপারেশনের প্রয়োজন, তাহলে আমার বিরাট অঙ্কের টাকা লাগতেছে, তাহলে কিন্তু আমি ইনকামের উপর ডিপেন্ড করে বসে থাকতে পারতেছি না। এই জিনিসটা বুঝাইছে যে কনজাম্পশন সবসময় কি আদৌ ইনকামের উপর ডিপেন্ড করে? না। আদার যে কিছু ফ্যাক্টর আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা ইউ এর মধ্যে আমরা কি অন্তর্নিহিত করলাম, মানে ডিস্টারবেন্স টার্ম অথবা ইরর টার্ম অথবা আনএক্সপ্লেইনড টার্মের মধ্যে আমরা অন্তর্নিহিত করলাম। ঠিক আছে, এখন আসি সিগনিফিকেন্স অফ দ্য স্টোকেস্টিক ডিস্টারবেন্স টার্ম। এই যে ডিস্টারবেন্স টার্মটা আমরা কেন আসে, সিগনিফিকেন্স গুলো। প্রথমটা হচ্ছে ভগানেস অফ থিওরি। সাপোজ কন্ডিশনাল মিন অফ ওয়াই ডিপেন্ডস অন এক্স ইজ ইকুয়াল বিটা 1 প্লাস বিটা 2 এক্স প্লাস ইউআই। এখানে ওয়াই হচ্ছে এক্সপেন্ডিচার, এক্স হচ্ছে ইনকাম, ইউ হচ্ছে ডিস্টারবেন্স টার্ম। এই যে একটু আগে যেটা আমি বললাম যে কনজাম্পশন এক্সপেন্ডিচার কি শুধুমাত্র ইনকামের উপর নির্ভরশীল? না। আদার যে ফ্যাক্টর, সাপোজ ফ্যামিলি মেম্বার বাড়তেছে, ইল্ডার অর চাইল্ড পারসন, একজন মানে আমার বাবা বয়স হয়ে গেল, উনি তো আর এখন কাজ করতে পারবে না, এরকম মানে আমার একটা পর্যায়ে বয়স হয়ে যাবে, আমি আর কাজ করতে পারবো না, আগের মতো আমার ক্ষমতা থাকবে না, এরকম। সামন হু স্টাডি, এখন নতুন একজন মানুষ পড়াশোনা শুরু করতেছে, তার একটা খরচ আছে, এইগুলা যে আছে এগুলো হচ্ছে অ্যাড হয়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলত ডিস্টারবেন্স টার্মের মধ্যে প্রকাশ করা, এটা হচ্ছে ভগানেস অফ থিওরি। এরপর আসে আনএভেলেবিলিটি অফ ডাটা। মানে আমরা বলছি যে কনজাম্পশন এক্সপেন্ডিচার ইনকামের উপর নির্ভরশীল, কিন্তু কনজাম্পশন এক্সপেন্ডিচার ফ্যামিলি ওয়েলথের উপর নির্ভরশীল। মানে হচ্ছে কি আমার পরিবারে 5 জন মেম্বার আছে, 5 জন ইনকাম করতেছে। এরপর হচ্ছে আমাদের একটা মানে মানে অনেক মানে মানে কি বলে আগের পুরুষদের হচ্ছে কি অনেক জমি জমা থাকে, এগুলো হচ্ছে অ্যাড হয় অনেকটা সময়, এই জিনিসগুলো হচ্ছে কি, তাহলে এই ডাটা গুলো কিন্তু অ্যাভেলেবল না, মানে আমরা কিন্তু অ্যাভেলেবল করি না। দ্যাট ইজ আনএভেলেবিলিটি অফ ডাটা। এরপর আসি কোর ভেরিয়েবল ভার্সেস পেরিফারফাল ভেরিয়েবল। মানে হচ্ছে কোর ভেরিয়েবল হচ্ছে মূল যে ভেরিয়েবলটা নিব, আর পেরিফারফাল হচ্ছে প্রান্তস্থ মানে আদার যে ভেরিয়েবল গুলো আছে। সাপোজ এজিম ইন আওয়ার কনজাম্পশন ইনকাম এক্সাম্পল দ্যাট বিসাইডস ইনকাম, সাপোজ ইনকামটা আমরা ধরলাম x1, তাহলে আমরা বলতে পারি কি ওয়াই ডিপেন্ডস অন x1। নর্মালি আমরা যখন ক্যালকুলেট করি যে ইনকামের উপর কনজাম্পশন ডিপেন্ডেন্ট, তাহলে শুধুমাত্র আমরা x1টা নিলাম, কিন্তু বাকি যে ভেরিয়েবল গুলো আছে, সাপোজ নাম্বার অফ চিলড্রেন পার ফ্যামিলি x2, সেক্স x3, মানে হচ্ছে আমরা পুরুষ নাকি মহিলা, রিলিজিয়ন x4, এডুকেশন কতটুকু করলাম x5, জিওগ্রাফিক্যাল রিজিয়ন কোন রিজিয়নে বসবাস করি x6। অলসো এফেক্ট কনজাম্পশন এক্সপেন্ডিচার। মানে জিওগ্রাফিক্যাল এরিয়াটা হচ্ছে কি, মানে সাপোজ আমরা যদি ধরি আম, যে আমাদের যে বান্দরবন খাগড়াছড়ি যে ওদিকের এলাকার মানুষজনের একটু জীবনযাপন একটু কষ্টকর, তাদের যে ইনকাম অথবা ঢাকায় যারা থাকে তাদের ইনকামের পরিমাণটা মানটা একটু চেঞ্জ হয়, এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা যে প্রান্তস্থ ভেরিয়েবল এগুলো কিন্তু আমরা অ্যাড করি না, পেরিফারফাল ভেরিয়েবল করে, এটাই বুঝেছি কোর ভেরিয়েবল ভার্সেস পেরিফারফাল ভেরিয়েবল। এখন আসি ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার। মানে সহজাত যে বৈশিষ্ট্য আছে মানুষের চলাচলে, সাপোজ দেয়ার ইজ বাউন্ড টু বি সাম ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন ইন্ডিভিজুয়াল এক্সপেন্ডিচার দ্যাট উই ক্যান নট বি এক্সপ্লেন। মানে এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করি না। সাপোজ মানুষের বয়স যত বাড়বে তার কাজ করার ক্ষমতা তত কমতে থাকবে। সাপোজ একজন মানুষ হচ্ছে দিনে এনে দিনে খায় বা রিক্সা চালায়, ওই মানুষটা দেখা যাচ্ছে যত বয়স বাড়বে ওনার হচ্ছে রিক্সা চালানোর ক্ষমতাটা তত কমে যাবে। তাহলে দেখা যাচ্ছে উনি যদি মানে যখন ওনার বয়স ভালো ছিল, মানে ইয়াং এজে ছিল, তখন যদি উনি দিনে যদি 500 টাকা ইনকাম করতে পারতো, তো ওনার বয়স যত বাড়বে আলটিমেটলি ওনার রিক্সা রাইড দেওয়ার ক্ষমতা কমে যাবে, তখন একটা পর্যায়ে দেখছে 300 200 এরকম ভাবে ওনার কি ইনকামটা কমে যাবে, এই জিনিসগুলো। এরপর সকাল থেকে টানা দুপুর অব্দি আমরা যখন ক্লাস করি, তখন সকালের দিকে সভাপতি কি আমাদের ক্লাসগুলোতে মনোযোগ ভালো থাকে, কিন্তু শেষের দিকে ক্লাসগুলো আমাদের একটা কি বিরক্তি চলে আসে, আমরা ক্লাসে মনোযোগ দিতে পারি না। এই জিনিসগুলো হচ্ছে ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার, সহজাত যে বৈশিষ্ট্য মানুষের যে চালচলনে, এই জিনিসটা। এরপর আসি পোর প্রক্সি ভেরিয়েবল। পোর প্রক্সি ভেরিয়েবল হচ্ছে মিল্টন ফ্রেডম্যান একজন বিজ্ঞানী, উনি থিওরিতে দিছিলেন যে কনজাম্পশনের ফাংশনের ক্ষেত্রে হি রিগার্ডস পারমানেন্ট কনজাম্পশন। আমরা জানি শুধুমাত্র কনজাম্পশন কি দ্বারা মেজার, কি ওয়াই, আর ইনকাম কে এক্স দ্বারা, কিন্তু উনি বলছেন যে পার্মানেন্ট কনজাম্পশন ওয়াইপি, মানে কনজাম্পশন পার্মানেন্ট একটা কনজাম্পশন এজ এ ফাংশন অফ পার্মানেন্ট ইনকাম, মানে ওর একটা ফিক্সড একটা ইনকামের উপর ডিপেন্ড করবে একটা ফিক্সড একটা কনজাম্পশন। এটা বলছে যে আলটিমেটলি আমরা এটা থাকে ইনকামটা সবসময় ফিক্স থাকে না, পার্মানেন্ট থাকে না, কনজাম্পশনটা সবসময় পার্মানেন্ট থাকে থাকে না, কিন্তু এই যে জিনিসটার একটা গ্যাপ, যে উনি যে একটা থিওরি দিচ্ছিলেন যে পার্মানেন্ট কনজাম্পশন লাগবে, পার্মানেন্ট ইনকাম লাগবে, কিন্তু সাধারণত পার্মানেন্ট ডাটাগুলো খুব সহজে পাওয়া যায় না। তাহলে আমাদের পার্মানেন্ট কনজাম্পশনের বদলে প্রক্সি ভেরিয়েবল হিসেবে কারেন্ট কনজাম্পশন নিতে হয়। তাহলে আমরা কি নিই সাধারণত কারেন্ট কনজাম্পশন, এখন আমার ব্যয় কতটুকু, আমি পার্মানেন্ট ধরতে পারি না। এই যে একটা জিনিস, যে এটা হচ্ছে আমাদের পোর প্রক্সি ভেরিয়েবল, মানে আমাদের পার্মানেন্টের পরিবর্তে একটা প্রক্সি ভেরিয়েবল নেই, সেটাকে আমরা বলবো কি পোর প্রক্সি ভেরিয়েবল। এখন হচ্ছে প্রিন্সিপাল অফ পার্সিমনি। এটা হচ্ছে কি ইফ উই ক্যান এক্সপ্লেন দ্য বিহেভিয়ার ওয়াই
substantially কি বলছে substantially with two or three explanatory variables, and if our theory is not strong enough to suggest what other variables might be included, that UI represent all the other variables. এটা হচ্ছে মূলত হচ্ছে কি আমরা বলি যে কনজাম্পশনটা হচ্ছে ইনকামের উপর ডিপেন্ডেন্ট, ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এখন এছাড়াও আরো কিছু ভেরিয়েবল যে আছে, একই কথা ঘুরে ঘুরে ফিরে একই কথা, আরো কিছু যে ভেরিয়েবল আছে, থার্ড ফোর্থ যে ভেরিয়েবল গুলো আছে, ওইগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারতেছি না, ওইগুলো কিসের মধ্যে নিব আমরা, ইউআই এর মধ্যে নিব। মানে ইউআইটা কি রিপ্রেজেন্ট করতেছে, বাকি যে ভেরিয়েবল গুলো আছে ওইগুলাই রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ পার্সিমনি। লাস্ট আসি আমরা রং ফাংশনাল ফর্ম। কোনো একটি ফাংশন লিখতে গেলে একটা ভেরিয়েবলের জায়গায় অন্য একটা ভেরিয়েবল লিখলে আমরা রং হয়ে যাবে। সাপোজ আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখি যে এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের মেইন যে ফাংশনটা। এখন আমরা যদি বলি যে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, তাহলে আমরা যে মাইনাস টু বি নিলাম এটা কি রং না? এটা তো আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ছিল। তাহলে এই যে একটা রং একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি আমাদের রং ফাংশনাল ফর্ম। সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স প্লাস ইওয়াই, এটা হচ্ছে আমাদের প্রপার ফাংশনাল রিলেশনশিপ বিটুইন ওয়াই এন্ড এক্স, বা পিআরএফ বলি বা এসআরএফ বলি। But y is equal to beta 1 plus beta 2 xi plus beta 3 xi square plus ey may be the correct functional form. এটা মে বি মানে কারেক্ট ফাংশনাল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের মেইন ফাংশনটা ছিল এটা। ঠিক আছে, তখন এটার সাথে যখন আমি কোনো একটা কিছু অ্যাড করতে যাব, তখন সেটা মে বি হতে পারে, ফাংশনাল ফর্মটা কারেক্ট হতে পারে, আবার ইনকারেক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে রং ফাংশনাল ফর্ম। তাহলে এই যে 7টা রিজন আছে, এই 7টা রিজনের কারণে ফর অল দিস রিজনস দ্য স্টোকাস্টিক ডিস্টারবেন্স ইউআই এজিউম অ্যান এক্সট্রিমলি ক্রিটিক্যাল রোল ইন রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউআইটা হচ্ছে কি একটা ক্রিটিক্যাল রোল প্লে করে, হুইচ উই উইল সি অ্যাজ উই প্রগ্রেস। যতই নিচে যাব হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার যতই আমরা হচ্ছে কি ক্যালকুলেট করতে যাবো, তখন এগুলো আমাদের সামনে আসবে। তাহলে বোঝা গেছে ডিস্টারবেন্স টার্ম অথবা স্টোকাস্টিক ইরর টার্ম অথবা আনএক্সপ্লেইন টার্ম এগুলো কেন আসে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর পড়া এতটুকুই। আর চ্যাপ্টার 3 4 তো আগে দেওয়া আছে, পড়া আছে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2।